আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় এইচএসসি অ্যান্ড আলিম 2025 এবং 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। তো তোমাদের সাথে কথা ছিল যে আজকে সন্ধ্যা 7:30 আমাদের প্রাইভেট ব্যাচেরই আরেকটি ক্লাস। কারণ তোমরা জানো আমাদের ইবিআই হাটের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি স্যার প্রাইভেট ব্যাচের প্রথম যে দুইটি ক্লাস, এই দুইটি ক্লাস সকলের জন্য উন্মুক্ত করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমার সেকেন্ড ক্লাস, তথা আমি এর আগে একটি ক্লাস নিয়েছি যে ক্লাসে তোমাদেরকে টোটালি কোর্স প্ল্যানটি বুঝিয়েছি, যে টোটাল ইংলিশ সাবজেক্টটি আমি কিভাবে কি পড়াবো, কতটি ক্লাস নিব, কোন ক্লাসে কি পড়াবো তা বিস্তারিত বর্ণনা করা হয়েছে, যা তোমরা দেখেছো। আর আজকে হচ্ছে, এবং ওই ক্লাসে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপার তথা গ্রামার বেচ একদম বেসিক থেকে যে আমরা লেকচার 1টা শুরু করি তার একটা নমুনা স্বরূপ প্রথম ক্লাসটি তোমাদেরকে করে দেখিয়েছি ইনশাল্লাহ। আর আজকে হচ্ছে আমি ফার্স্ট পেপারের উপর একটি ক্লাস নিব, যাতে তোমরা মোটামুটি একটা ভিউ চলে আসে যে আমাদের প্রাইভেট ব্যাচে আমরা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কিভাবে পড়াই। সো আমি শুরু থেকে তোমাদেরকে একটু বলতে চাচ্ছি, তোমরা যারা লাইভে যুক্ত হয়েছো একটু আমাকে দ্রুত জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, একটু দ্রুত জানিয়ে দিতে হবে। হ্যাঁ, একটু দ্রুত জানিয়ে দাও, এরপরই হচ্ছে আমি ক্লাসটি শুরু করে দিব। আমি জাস্ট 1 মিনিট সময় নিব এবং তোমাদেরকেও বলবো শুরুতে, সেটা হচ্ছে তোমরা একটু দ্রুত লাইভটি শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, দ্রুত লাইভটি শেয়ার করে দিবা, আর হচ্ছে ফ্রেন্ড সার্কেলদেরকে মেনশন করে দাও যেন সকলেই চলে আসতে পারে, ঠিক আছে? এবং তোমরা জানো যে আমাদের এই ক্লাসগুলিতে তোমার সর্বোচ্চ সংখ্যক মেনশনকারী এবং শেয়ারকারী যিনি হবেন এমন 3জনকে কিন্তু আমরা পুরস্কৃত করব। অলরেডি তোমরা দেখেছো বিগত যে ক্লাসগুলি হয়েছে, আমাদের 2টি ক্লাস বিগত হয়েছে, এই 2টি ক্লাসে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 6জনকে পুরস্কৃত করেছি। কথা বুঝতে পেরেছো? আমরা কিন্তু বিগত 2টি ক্লাসে, তথা আমার একটি ইংলিশ ক্লাস গিয়েছে, হাসনাত স্যারের একটি বাংলা ক্লাস গিয়েছে, তোমরা দেখেছো, সেই জায়গাটিতে কিন্তু আমরা 6জনকে পুরস্কৃত করেছি। সুতরাং তোমরাও যারা আছো, সবচাইতে বেশি শেয়ারকারী এবং মেনশনকারী যিনি হবেন তাকে কিন্তু এরকম 3জন ব্যক্তিকে, এরকম 3জন স্টুডেন্টকে আমরা কিন্তু পুরস্কৃত করব। সুতরাং তোমরা যদি, পুরস্কার বলতে তোমরা জানো যে পুরস্কারটা কি, সেটা হচ্ছে আমরা 100 টাকা মোবাইল রিচার্জ কিন্তু তোমাদেরকে দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি তোমরা অনেক অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গিয়েছো, মাশাআল্লাহ। তাহলে আমি আর একটু সময় নিয়ে আমি ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। তোমরা এই জন্য দ্রুত কিন্তু তোমাদের হচ্ছে শেয়ার করতে হবে, দ্রুত শেয়ার করতে হবে, মেনশন করতে হবে, যাতে যদি পুরস্কারটি ছিনিয়ে নিতে চাও তাহলে কিন্তু দ্রুত শেয়ার করতে হবে এবং মেনশন করতে হবে। গত 2টি ক্লাসে যারা পেয়েছে তারা কিন্তু অনেক অনেক খুশি, ঠিক আছে? তোমরাও তাহলে দ্রুত করে ফেলো, এরপরে আমি ক্লাসটি শুরু করছি। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি হাসিব খান অনেক অনেক বেশি মেনশন করে দিয়েছে, মাশাআল্লাহ। আরো অনেকেই হয়তো আছে যারা সর্বোচ্চ মেনশন করবে। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আমি সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। ওকে, আসো, ইবিআই হাট এইচএসসি এন্ড আলিম 2025 এবং 26, এবং তোমরা জানো যে এই জায়গাটিতে
তোমাদের হচ্ছে তানভীর স্যার হচ্ছে আইসিটি সাবজেক্টটি ক্লাস নিচ্ছেন ইনশাল্লাহ, হাসনাত স্যার বাংলা ক্লাসটি নিচ্ছেন এবং আমি ইংলিশ ক্লাসটি নিচ্ছি। আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীও আমাদের ইবিআই হাটি গ্রুপে কিন্তু যুক্ত হয়ে গিয়েছে, তোমরাও চাইলে যুক্ত হতে পারো। সো চলো আমি আর কথা না বাড়িয়ে আমি সরাসরি পড়াশোনার দিকে চলে যাচ্ছি। আজকে কথা ছিল আমরা ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ইংলিশ ফার্স্ট পেপারটা কিভাবে কি পড়তে হবে তার বিস্তারিত একটা নমুনাও তুমি আজকে ক্লাসে পেয়ে যাবা। তুমি তোমার খাতার উপরে লেখো, আজকে আমি নেলসন ম্যান্ডেলার যে গল্পটি রয়েছে, নেলসন ম্যান্ডেলা গল্পটি তোমাদেরকে ক্লিয়ার করে দিব। ওকে, নেলসন ম্যান্ডেলা তুমি এইভাবে করে তোমার খাতায় একদম নোট করে ফেলবা। ওকে, নেলসন ম্যান্ডেলা এইভাবে লিখবা এবং আমি প্যাসেজটি পড়াইতে গিয়ে দেখবা যে অনেক প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ আমি বলবো এবং এখানে গ্রামাটিক্যাল যে কিছু প্যাস রয়েছে যা তুমি এখন থেকে একটু একটু করে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যাওয়ার যে একটা কথা এখন থেকে বিল্ড আপ করার চেষ্টা করো। মানে এক কথায় একটা প্যাসেজ পড়ার সময় এর ভিতরে খুঁটিনাটি যা যা আছে সবকিছু ক্লিয়ার করে পড়াটা হচ্ছে বেস্ট। তো সেভাবে করে আমি তোমাদেরকে পড়িয়ে দেখিয়ে দিব এবং এখানে তোমার অনেক কথা নোট করতে হবে তোমাকে। হ্যাঁ, সো ধরো এখানে আমি যখন পড়াবো এপাশে হচ্ছে তুমি লিখে পারো ওয়ার্ড মিনিং, এপাশে লিখে রাখো ওয়ার্ড মিনিং, তথা আমি এটা পড়াইতে গিয়ে যে সমস্ত ওয়ার্ড মিনিং গুলি আসবে এখানে ওয়ার্ড লেখা থাকবে, আমি অর্থ বলবো তুমি বাক্যের অর্থটা লিখে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আর এই পাশে হচ্ছে তুমি লিখে ফেলবা হচ্ছে এক্সপ্লানেশন। তোমার খাতার পাশেই এই পাশে ওয়ার্ড মিনিং থাকবে আর এই পাশে এক্সপ্লানেশন। এক্সপ্লানেশন বা খুঁটিনাটি গ্রামার, এক কথায় আমি এই প্যাসেজটি পড়াতে গিয়ে যত ব্যাখ্যামূলক কথা আসবে, যত যা বলবো তা তুমি এর পাশে সুন্দর করে লিখে ফেলবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো তোমার খাতায় এইভাবে করে একটু নোট ডান করে ফেলো তো ভাইয়া, এবং করেছো কিনা আমাকে একটু জানাও। যারা যারা করেছো একটু জানাও তো। এক কথায় আমরা যখন একটা ফার্স্ট পেপার পড়বো, আমরা যখন একটা ফার্স্ট পেপার পড়ার সময় আমরা এভাবে করে ক্লিয়ার করে পড়বো। সো তোমরা একটু এভাবে করে নোট ডাউন করেছো কিনা একটু জানাও। কে কে নোট ডাউন করেছো আমাকে একটু জানাও তো। একটু দ্রুত নোট ডাউন করেছো কিনা সেটা একটু জানিয়ে দাও, দ্রুত 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 জানিয়ে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে করে ফেলেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, ওকে 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 ওকে, চলো তাহলে আমরা চলে যাচ্ছি এখন আমাদের মূল প্যাসেজের মধ্যে। আসো দেখো প্যাসেজটা আমরা কিভাবে কি পড়বো সেটা আমরা ক্লিয়ার করছি। নেলসন ম্যান্ডেলা গাইডেড, আমরা জানি গাইডেড শব্দের অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা, যেহেতু গাইডেড ইডি আসছে তো এখানে কি হয়েছে, পাস্ট হয়েছে, তাই না ভাইয়া? আমরা জানি GUI, দেখো GUI গাইড এর পাস্ট টেন্স হচ্ছে তোমার গাইডেড, তাই না? ইডি যুক্ত করবো, GUIDED গাইডেড, GUIDED গাইডেড, তথা প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল ভার্বে যে ফর্মগুলি আছে এই ফর্মগুলি তোমাকে ক্লিয়ার রাখতে হবে। পথ প্রদর্শন করেছিলেন কাকে? সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাকে পথ প্রদর্শন করেছিলেন। এই দেখো ফ্রম একটা পাইলাম, ফ্রম আর একটা দেখো হচ্ছে টু, খেয়াল করেছো? এই দেখো ফ্রম এবং টু, ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড টু আ মাল্টিরেশাল ডেমোক্রেসি। আমরা ব্যাখ্যাটা কিভাবে করব একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে আসছে কি তোমার ফ্রম, ফ্রম আর হচ্ছে টু, তো আমরা জানি ফ্রম শব্দের অর্থ কি? থেকে, তাই না? আচ্ছা, আর টু শব্দের অর্থ কি? প্রতি। তুমি একটু ব্যাখ্যামূলকের মধ্যে লিখে রাখতে পারো, তথা এখান থেকে এই জায়গাটিতে, মানে একটা জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তর, এরকম বোঝাতে আমরা ফ্রম এবং টু এই প্রেপোজিশন যুক্ত করে থাকি। এক জায়গা থেকে আরেক জায়গায়, লিখে রাখো একটু, যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া, এইটা বোঝাতে আমরা ফ্রম এবং টু ব্যবহার করে থাকি। যেমন তোমরা দেখো যখন একটা চিঠি তুমি লেখো, যখন তুমি একটা চিঠি লেখো তখন কি তোমার কাছ থেকে কি লেখো? ফ্রম, তাই না? আর এই পাশে কি থাকে? টু, তথা একটা জায়গা থেকে আর একটা জায়গায় স্থানান্তরিত বা এরকমটা ওঠার ক্ষেত্রে আমরা ফ্রম এবং টু ব্যবহার করে থাকি। ওকে, একটু লিখে ফেলবাম, একটু দ্রুত লিখে ফেলো। তাইলে দেখো ফ্রম, তাহলে ফ্রম দ্য শ্যাকলস, একটু খেয়াল করো, শ্যাকলস, দেখো শ্যাকল শব্দের অর্থ কি জানো? শ্যাকলস মানে শেকল, যাকে আমরা বলি শিকল, শিকল। হ্যাঁ, আচ্ছা, শিকল বুঝো তো? শিকল যা দিয়ে ওই যে তোমার কি বলে বেঁধে রাখে আর কি, শিকল বলি আমরা। দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড, অ্যাপারথেইড মানে কি জানো? অ্যাপারথেইড মানে হচ্ছে তোমার বর্ণ বৈষম্য। খেয়াল করো,
তাহলে এখন একটু খেয়াল করে দেখো, দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড, এবং এই জায়গাটিতে গ্রামাটিক্যাল আরেকটি প্যাচ তোমাদেরকে একটু শিখিয়ে দেই। দেখো একটু লিখে রাখবা, আর্টিকল প্লাস হচ্ছে তোমার নাউন, এরপর হচ্ছে অফ প্লাস নাউন। মনোযোগ দিয়ে খেয়াল করো। তা এই জায়গাটিতে দেখো যে বাক্যটা আমরা পেয়েছি, দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড, তুমি একটু খেয়াল করে দেখো তো, এই যে আর্টিকল, এরপরে এই দেখো অফ, এরপরে দেখো আরেকটি ওয়ার্ড আসছে, তথা আমরা চোখ কান বন্ধ করে বলতে পারি এই শ্যাকলস শব্দটা হচ্ছে নাউন। কেন নাউন বলবো বলো তো? এই দেখো, এই যে দা আসছে এবং দায়ের এই যে অফ আসছে, দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড আসছে। তুমি এই জায়গাটিতে একটু লিখে রাখতে পারো, এই দেখো দা এবং অফ, অর্থাৎ এখানে আর্টিকেল, আমরা জানি আর্টিকেলের মধ্যে কে কে আসতে পারে, এ আসতে পারে, অ্যান আসতে পারে, দা আসতে পারে, তিনটা যে কোনো একটা আসতে পারে, তাই না? এ অ্যান দা যে কোনো একটা আসতে পারে। নর্মালি এখানে দাটাই সবচাইতে বেশি ব্যবহার হয়ে থাকে। সো এর মাঝখানে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে তাকে আমরা নাউন বলবো। আর যদি ধরো দুইটা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটাকে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টাকে বলবো হচ্ছে নাউন। ক্লিয়ার? বুঝতে পেরেছো? একটু খেয়াল করো। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই জায়গাটিতে। তথা দেখো এখানে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে নাউন, তথা আর্টিকেল এবং অপের মাঝখানে যদি একটি ওয়ার্ড থাকে তাহলে তাকে বলবো হচ্ছে আমরা কি? নাউন। আর যদি আর্টিকেল এবং অপের মাঝখানে দুইটি ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা কি বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টাকে বলবো হচ্ছে নাউন। একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, একটু জানিয়ে দিও। হ্যাঁ, একটু দ্রুত আমাকে জানিয়ে দাও তোমরা এই বিষয়টি ক্লিয়ার হয়েছো কিনা। তো দেখো এই জায়গাটিতে দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড, ওকে। এবং আমরা যখন এরকম বাক্য যখন আসবে, এই তোমার আর্টিকেল প্লাস নাউন, অফ প্লাস নাউন, এভাবে করে যখনই কোনো বাক্য গঠিত হয়ে থাকে তাহলে এই বাক্যের অর্থ আমরা পিছনের দিক থেকে উঠাবো, হাতের ডান দিক থেকে। তাহলে একটু লিখে রাখতে পারো যে এই রকম বাক্যের অর্থ আমরা কি ডান দিক থেকে উঠাবো, একটু লিখে রাখো তো ভাইয়া, আমি একদম ভেঙে ভেঙে দিচ্ছি যে এইরকম বাক্যের অর্থ আমরা ডান দিক থেকে উঠাবো। তথা এরকম স্ট্রাকচারে যখন কোনো বাক্য গঠিত হবে সেই বাক্যের ক্ষেত্রে অর্থ আমরা শেষের দিক থেকে তথা ডান দিক থেকে আমরা বাক্যের অর্থটি উঠানোর চেষ্টা করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। এখন আসো, তাহলে এখন একটু খেয়াল করে দেখো। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ক্লিয়ার করেছো। ওকে ওকে ওকে, আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন আসো, তাহলে দেখো, তাইলে দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড, তাহলে আমরা অর্থটা কেমন উঠাবো? এই দেখো, বর্ণ বৈষম্যের অফ মানে তো আমরা জানি র বা এর, তাহলে বর্ণ বৈষম্যের শিকল থেকে। দেখছো খেয়াল করে? বর্ণ বৈষম্যের শিকল থেকে। ওকে, আচ্ছা। টু মাল্টিরেশাল ডেমোক্রেসি, এই দেখো ভাইয়া, মাল্টিরেশাল শব্দের অর্থ আমরা জানি হচ্ছে বহুজাতিক। হ্যাঁ, বহুজাতিক। আর ডেমোক্রেসি শব্দের অর্থ আমরা জানি কি? গণতন্ত্র, তাই না? বহুজাতিক গণতন্ত্র। এখন দেখো, তাহলে মাল্টিরেশাল, বহুজাতিক, ডেমোক্রেসি, গণতন্ত্র, এবং তার আগে দেখো, এই দেখো ভাইয়া আর্টিকেল আসছে। একটু খেয়াল করো, এখানে তোমরা যারা জানো তো ভালো, না জানলে একটু খেয়াল করো। যদি এই দেখো আর্টিকেল, যদি আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকে তাহলে তাকে বলবো আমরা নাউন। আর্টিকেলের পর যদি দুইটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটাকে বলবো হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টাকে বলবো হচ্ছে আমরা নাউন। আর্টিকেলের পর যদি ভাইয়া তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটাকে বলবো হচ্ছে আমরা অ্যাডভার্ব, দ্বিতীয়টাকে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তৃতীয়টাকে বলবো হচ্ছে নাউন। এই স্ট্রাকচারটা খেয়াল করবা। হ্যাঁ, আর্টিকেলের পর একটা ওয়ার্ড যদি থেকে থাকে তাহলে তাকে আমরা বলবো নাউন। দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হবে নাউন। ওকে, আর যদি আর্টিকেলের পর তিনটা ওয়ার্ড থাকে তাহলে প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, আসেন তাহলে একটু যদি আমরা ক্লিয়ার করে বলি, তাহলে দেখো মাল্টিরেশাল ডেমোক্রেসি, বহুজাতিক গণতন্ত্র, তাহলে আমরা এই শব্দটিকে বলতে পারি হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, আর ডেমোক্রেসিটাকে কি বলবো আমরা? নাউন। ওকে, সো শোনো, এখন তোমরা যারা হয়তো পার্টস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া নাই তাদের হয়তো একটু হিবিজিবি মনে হবে, স্যার আমি তো এটা ধরতে পারছি না, স্যার আমি তো এটা বুঝতে পারছি না। ভাই, তুমি যেমন ধরো আমার প্রাইভেট যে কোর্সটি রয়েছে এইখানে যে আমি বেসিক ক্লাসগুলো আগে নিই, 10টি ক্লাস থাকে বেসিকের উপরে।
পার্টস অফ স্পিচের উপর আমি 4টি ক্লাস নিয়ে থাকি। তো এই যে বেসিক এবং পার্টস অফ স্পিচের ক্লাসগুলি যদি মোটামুটি একটু করা থাকতো তোমার, তাহলে কিন্তু তুমি এই কথাগুলো একদম ইজিলি বুঝতে পারতে। ও এটা নাউন, এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব, এখানে এই নাউন হলে পরে এই ক্যাটাগরির অর্থ নিতে হয়, অ্যাডজেক্টিভ হলে এই ক্যাটাগরির অর্থ নিতে হয়। কারণ যে পার্টস অফ স্পিচটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি আমার প্রাইভেট ব্যাচের আমার কোর্সের মধ্যে পার্টস অফ স্পিচটা ক্লিয়ার করে দিই। কারণ পার্টস অফ স্পিচটা ক্লিয়ার করার পর তুমি যদি ফার্স্ট পেপারটা পড়ো, তখন তোমার কাছে ফার্স্ট পেপারটা একদম ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ। ওকে, সো সমস্যা নেই, একটু লেগে থাকো, জাস্ট একটু ক্লিয়ার করার চেষ্টা করো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে আসো, তাহলে আমরা যদি একসাথে মিলিয়ে যদি এই জায়গাটুকুর অর্থ যদি আমরা একটু উঠাই, একটু খেয়াল করো, আমরা টোটালটা মিলে বাক্যের অর্থটা উঠিয়ে ফেলছি। দেখো, তাহলে নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকাকে পথ প্রদর্শন করেছিলেন ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপারথেইড, বর্ণ বৈষম্যের বাধা থেকে, টু আ মাল্টিরেশাল ডেমোক্রেসি, একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে। অর্থ কিন্তু আমাদের ক্লিয়ার, এবং গ্রামাটিক্যাল যে ব্যাখ্যা ছিল সেগুলিও আমরা ক্লিয়ার করে ফেললাম। আসো এরপরে দেখো, as an icon of peace and reconciliation, একটু খেয়াল করে দেখো, এই দেখো ভাইয়া কি আসছে, আর্টিকেল আসছে, আর এই দেখো ভাইয়া অফ আসছে। তাহলে এখন তো আর্টিকেল এবং অফ এর মাঝখানে আইকন আসছে। তুমি বলো তো এই আইকন শব্দটি এখন তুমি কিন্তু ইজিলি বলতে পারবে, বলো তো কোন প্রকারের পার্টস অফ স্পিচ? দেখি কে কে অ্যান্সার করতে পারে, দ্রুত বলে দাও। এই দেখো এখানে কি আর্টিকেল, এই দেখো অফ, তার মাঝখানে বসছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, একটু দ্রুত জানিয়ে দাও। আচ্ছা, এরপরে দেখো, এবং দেখো অফের পরে বসছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? একটু আগেই তো দেখো তোমাদেরকে এই যে টেকনিকটা শেখানো হলো, এই যে আর্টিকেল, এরপরে কি বসে, নাউন, এরপরে অফ, এরপরে কি বসে, নাউন বসে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু আইকন এই শব্দটিকে কি বলবো? ডেফিনেটলি নাউন বলবো। থ্যাংক ইউ সো মাচ, অনেকে অ্যান্সার করে দিয়েছে। হাসিব খান অ্যান্সার করে দিয়েছে, আমাতুল্লাহ, তামান্না ইসলাম অ্যান্সার করে দিয়েছে, নাইম অ্যান্সার করে দিয়েছে। জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। ইসরাত ইবনাত অ্যান্সার করে দিয়েছে, আতিক আশরাফ মাহাদি অ্যান্সার করে দিয়েছে, নেহাল অ্যান্সার করে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অনেকে অ্যান্সার করে দিয়েছো। এখন দেখো, তাইলে এটাকে আমরা নাউন বলছি, কেন না? কারণ আর্টিকেল এবং অফের মাঝখানে বসছে। এবং দেখো পিস, তাহলে পিস শব্দটিকে আমরা কি বলবো? যেহেতু অফের পরে বসছে, তাহলে পিস শব্দটিকে আমরা ডেফিনেটলি নাউন বলবো। এবং দেখো রিকনসিলিয়েশন, এটাকেও নাউন বলবো। কেন এটাকেও নাউন আমরা কেন বলবো? তার কারণ হচ্ছে, একটু দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, এটাকে আমরা নাউন কেন বলছি? কারণ আমাদের এন্ড এরপর হচ্ছে তোমার বাট আর হচ্ছে অর, এন্ড বাট অর, একটু লিখে রাখো, ইহাদের উভয় পাশে একই স্ট্রাকচার হয়ে থাকে। লিখে রাখো তো, ইহাদের উভয় পাশে একই বা একই যাই বলো স্ট্রাকচার, STRUCTUR, একই স্ট্রাকচার হয়ে থাকে। সেটা কেমন কথা? এটা হচ্ছে তথা, তুমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এন্ড এর আগে যদি ভাইয়া নাউন থাকে, তাহলে এন্ড এর পরেও হচ্ছে নাউন থাকবে। এন্ড এর আগে যদি ভার্ব থাকে, এন্ড এর পরেও ভার্ব থাকবে। তথা এন্ড এর আগে যে পার্টস অফ স্পিচ হবে, এন্ড এর পরেও সেম পার্টস অফ স্পিচ বসবে। তাহলে দেখো, অ্যান আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন, তুমি যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে পিসটাকে তুমি নাউন বলছো, এন্ড এর আগে বসছে পিস, আর এন্ড এর পরেও কি বসছে? রিকনসিলিয়েশন। তাহলে পিস যদি নাউন হয়, তাহলে রিকনসিলিয়েশন এই শব্দটিও কি হবে? তুমি নিজেই বলো, একটু অ্যান্সার করো তো। জি, থ্যাংক ইউ সো মাচ, তার মানে এটাকে আমরা নাউন বলবো। তাহলে পিস হচ্ছে শান্তি, রিকনসিলিয়েশন শব্দের অর্থ হচ্ছে তোমার কি? পুনর্মিলন। ঠিক আছে, পুনর্মিলন। ওকে, লিখে ফেলো তাহলে। অ্যাজ অ্যান আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পুনর্মিলনের একজন আইকন হিসেবে। ওকে, এরপর দেখো, হু, যিনি, কেম, এসেছিলেন, টু এমবডি, এই দেখো টু, এই যে টু যদি কোনো ভার্বের পূর্বে বসে, তোমরা তো জানো ভার্বের পূর্বে টু বসলে ওইটুকুর নাম হয়ে যায় কি? ইনফিনিটিভ, তাই না? এই দেখো, এই যে ভার্বের পূর্বে টু বসলে তখন তার নাম কি হয়ে যায় বলো তো? ইনফিনিটিভ। ওকে, আর ইনফিনিটিভ সবসময় তে জাতীয় অর্থ প্রকাশ করে। হ্যাঁ, যেমন খাইতে, নাইতে, শুইতে, আসতে, দেখতে, শুনতে বলি না আমরা। সো টু এমবডি মানে কি? বাস্তবে রূপদান করা। তাহলে টু এমবডি মানে আমরা কি বলবো? বাস্তবে রূপদান করতে।
তে। ওকে, আচ্ছা, কাকে বাস্তবে রূপদান করতে চেয়েছিলেন? দ্য স্ট্রাগল, সংগ্রামকে। আচ্ছা বলো তো ভাইয়া, এই স্ট্রাগল শব্দটি আমরা কোন প্রকারের পার্টস অফ স্পিচ বলবো? দেখি কে কে বলতে পারে, একটু বলো তো। স্ট্রাগল, দেখো নরমালি তুমি কিন্তু স্ট্রাগল শব্দটিকে 100% বলবা যে ভাইয়া এটা তো ভার্ব হবে। হ্যাঁ, এটা তো ভার্ব হবে। কেন? কারণ স্ট্রাগল মানে তো সংগ্রাম করা, যুদ্ধ করা। হ্যাঁ, এটা করা, তাহলে করা, হওয়া, যাওয়া, আসা, খাওয়া, এগুলি বললে তো সেটা ভার্ব হয়ে যায়। তো স্ট্রাগলটা ভার্ব হবে, এটা তো কমন কথা। কিন্তু না অমনু, তুমি কি খেয়াল করেছো? দেখো তো তার আগে কি আসছে? দা আসছে, খেয়াল করেছো? এই দেখো দাটা কি? আর্টিকল। দাটা হচ্ছে আর্টিকল। আর আর্টিকল এর পর একটা ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডটাকে আমরা কি বলি? নাউন বলি। থ্যাংক ইউ। তার মানে আমরা স্ট্রাগলকে অবশ্যই কি বলবো? এখানে নাউন বলবো, ভার্ব বলার কোনো সুযোগ নাই। এটাই হচ্ছে ভাইয়া ঝামেলা। আর এই জায়গাগুলি তোমাকে খেয়াল করে নিতে হবে এখন থেকেই, যে একই ওয়ার্ড এক জায়গায় হচ্ছে নাউন, এক জায়গায় হচ্ছে ভার্ব, কিভাবে সম্ভব? এই যে দেখিয়ে দিচ্ছি। এগুলি যখন আমি তোমাকে পড়াবো, তোমাদের ফার্স্ট পেপারে যতগুলি লেসন আছে প্রত্যেকটা লেসন এভাবে ধরে ধরে তোমাকে পড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা লেসনের যতটুকু গ্রামার তোমার ইন্টারমিডিয়েট বেস লাগবে সবগুলো সুন্দর করে ভেঙে ভেঙে ক্লিয়ার করে দেব। বেসিকটা ক্লিয়ার থাকবে, এরপরে এটা ক্লিয়ার করাই দেব। তখন দেখবে তুমি ধরার সাথে বুঝতে পারো, ও আচ্ছা এই জন্য এরকমটা হয়েছে। তখন দেখবা ইংলিশটা পড়ে মজা লাগবে, ভাল লাগবে, যেন আমি তো পারি, বুঝি। কারণ দেখো একটা সাবজেক্ট যখন তুমি পারবা, বুঝবা, তখন ভাল লাগবে ওইটা পড়তে। আর যখন তুমি পারো না, বুঝো না, তখনই তোমার কাছে কিন্তু কষ্ট লাগে। তো আমি কি প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ভেঙে দিচ্ছি, গ্রামাটিক্যাল প্যাসেজগুলো ভেঙে দিচ্ছি। এভাবে করে জাস্ট 10টি প্যাসেজ যদি পড়তে পারো, দেখো বাকি প্যাসেজ এই সমস্ত কথা এই 10 প্যাসেজের মধ্যে চলে আসবে। আমাদের স্টুডেন্টদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো এটা দেখি, স্যার এক প্যাসেজ পড়তে তো এত সময় লেগে যায়, এত ভেঙে ভেঙে, এত ধরে ধরে, এই কি পড়া সম্ভব? কিন্তু এইটা বোকা বোঝে না যে এইভাবে করে জাস্ট 10টি প্যাসেজ যদি আমি পড়তে পারি, এই 10 প্যাসেজের মধ্যে যত কথা বলা আছে প্রত্যেকটা ফার্স্ট পেপারে সবগুলোর মধ্যে ঘুরে ফিরে এই কথাগুলাই লুকায়িত আছে। এই যে আমি তোমাকে বললাম আর্টিকেল এবং অপের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে নাউন, এ ভাই যত জায়গায় আসবে একই তো নিয়ম, একবার শিখে ফেলছো, বাকি তার শেখার কোনো দরকার নেই। বুঝতে পেরেছো? আবার ধরো এখানে এই যে আর্টিকেলের পর একটা ওয়ার্ড আসছে, তাকে আমরা নাউন বলছি, এটা তো একবার দেখলে তো শেষ হয়ে যাচ্ছে, বারবার তো এখানে ব্যাখ্যা করার কোনো দরকার নেই। সো তুমি একটু জাস্ট গুছিয়ে নাও, বাকিগুলো দেখবা ইজিলি পারবা ইনশাআল্লাহ। ওকে, চলো তারপর আমরা চলে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে চলে আসো। তাইলে স্ট্রাইজারটা নাউন পাইলাম কি? আচ্ছা, ফর জাস্টিস। জাস্টিস মানে কি? ন্যায় বিচার। ন্যায় বিচারের জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, অ্যারাউন্ড, তোমরা জানো অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে কি? সারা বিশ্ব বা বিশ্বব্যাপী। আমরা বলতে পারি সারা বিশ্ব বা বিশ্বব্যাপী। ওকে, কথাটা একটু লিখে ফেলো। সো দেখো এইটুকুর মধ্যে যত যা প্যাসেজ ছিল সবগুলো আমরা ক্লিয়ার করেছি। আমি এখন একত্রে একসাথে তোমাদেরকে অর্থ করে দিচ্ছি। তাহলে অ্যাজ অ্যান আইকন অফ পিস এন্ড রিকনসিলিয়েশন, শান্তি এবং পুনর্মিলনের একজন আইকন হিসেবে, হু কেম টু এম্বডি, যিনি বাস্তবে রূপদান করতে এসেছিলেন, দ্য স্ট্রাগল, সংগ্রামকে, ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী ন্যায় বিচারের জন্য, তথা বিশ্বব্যাপী ন্যায় বিচারের জন্য সংগ্রামকে বাস্তবে রূপদান করতে এসেছিলেন। ওকে, একটু বলতো আমরা এই পার্টটুকুর অর্থ আমরা ক্লিয়ার হয়েছে কিনা? একটু বলতো এই পার্টটুকুর অর্থ আমরা ক্লিয়ার হয়েছে কিনা? একটু বলতো ভাইয়া, একটু আমাকে বলতো এই পার্টের অর্থটুকু আমরা ক্লিয়ার হয়েছে কিনা? একটু বলতো ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। দেখো আমি শুধুমাত্র এই প্যাসেজটি কিন্তু ভেঙে ভেঙে পড়াবো, বিষয়টি এমন না। এই প্যাসেজ থেকে তোমার এমসিকিউ কিভাবে সলভ করতে হয় তা দেখানো হবে। এরপর এই প্যাসেজ থেকে যে আনসার দা ফলোইং যে কোশ্চেন্স তোমাদের আসে 5টি কোশ্চেন, সেটা ক্লিয়ার দেখাবো। এবং এই প্যাসেজ থেকেই তোমাদের দেখা যায় সামারি আসে, সেগুলি দেখানো হবে। এই প্যাসেজ থেকেই তোমার ফ্লো চার্ট আসে, সেটা ক্লিয়ার করানো হবে। তথা আমার যে পেইড ব্যাচের যে কোর্সটি রয়েছে, এখানে হচ্ছে আমি প্রত্যেকটি প্যাসেজ যখন পড়াবো ওই প্যাসেজ থেকে এমসিকিউ, শর্ট কোশ্চেন, ফ্লো চার্ট, সামারি, এই 4টা আইটেমই দেখিয়ে দেই, যাতে দেখা যাচ্ছে কি একটা প্যাসেজ পড়ার সাথে সাথে বাকি যেন সবগুলি আইটেম তার ক্লিয়ার হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে আসো,
ইমপ্রিজন কারারুদ্ধ ছিলেন বা কারাবন্দী ছিলেন ফর নিয়ারলি 3 ডিকেডস। যেমন এই দেখো, এই যে তোমার কাছে যদি বই থেকে থাকে তাহলে বইটা তুমি একটু দাগাইতে পারো, প্রায় প্রশ্নে এই প্রশ্নটা আসে। দেখো নিয়ারলি, নিয়ারলি শব্দের অর্থ হচ্ছে প্রায়, ওকে। আর 3 মানে তো 3, আর ডিকেডস মানে হচ্ছে দশক। দশক মানে হচ্ছে তোমার কি 10 বছর, কথা বুঝতে পেরেছো? 10 বছর মানে প্রায় 3 দশক যাবত উনি কারাবন্দী ছিলেন, 10 বছর। যেমন দেখো আমি এই জায়গাটিতে একটা কোশ্চেন বিগত কোন বছরের জন্য দেখেছি যে আসছিল, আমি সেই কোশ্চেনটা নিয়ে আসছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এই দেখো সরাসরি এই জায়গাটিতে একটু মনে, এই দেখো তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা করো যে ম্যান্ডেলা সাফার্ড। এই দেখো ভাইয়া একটু মনোযোগ দিয়ে দেখো, ম্যান্ডেলা সাফার্ড। ম্যান্ডেলা সাফার্ড মানে কি? ভুগেছিলেন, ইমপ্রিজনমেন্ট, কারাবন্দিতে ভুগেছিলেন, কারাবন্দী হয়েছিলেন, হ্যাঁ ছিলেন। ফর কত বছর? দেখো নিয়ারলি 15 ইয়ার্স, নিয়ারলি 20 ইয়ার্স, নিয়ারলি 25 ইয়ার্স, নিয়ারলি 30 ইয়ার্স। বলো কত বছর হবে? তোমরা অ্যান্সার করো, দেখি কে কে অ্যান্সার করতে পারে। হ্যাঁ আচ্ছা, দেখি তোমার একটু বলো তো, দেখি কে কে অ্যান্সার করতে পারো, একটু বলো তো ভাইয়া, একটু বলো, এটা কি পারবা? হ্যাঁ এই দেখো আমরা এখান থেকে কত পাইলাম? নিয়ারলি 3 ডিকেডস কিন্তু পেয়ে, 3 ডিকেড তো 3 দশক, তাহলে আমরা কোনটা বলবো? এই দেখো আমরা এটা তাহলে অ্যান্সার নিচ্ছি আমরা আইভি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সকলে অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ, খুব ইজিলি তোমরা কিন্তু এটা ধরতে পেরেছো। সো তোমার যখন প্যাসেজটা পড়ো, প্যাসেজ পড়ার সাথে সাথে আমরা এই বিষয়গুলা ক্লিয়ার করে যাবো ইনশাআল্লাহ। দেখো নিয়ারলি 3 ডিকেডস, প্রায় 3 দশক যাবত কারাবন্দী ছিলেন। কেন? ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য। দেখো ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য। কিসের যুদ্ধ? এগেইনস্ট। এগেইনস্ট মানে কি? বিরুদ্ধে। হোয়াইট মাইনরিটি রুল। দেখছো হোয়াইট মানে কি? শ্বেতাঙ্গ, মাইনরিটি সংখ্যা লঘু, রুল মানে তো নিয়ম, মানে হোয়াইট মাইনরিটি রুল, শ্বেতাঙ্গ সংখ্যালঘু নিয়মের বিরুদ্ধে উনি যুদ্ধ করেছিলেন। এবং তোমরা দেখো এই প্যাসেজটুকু পড়ার মাধ্যমে বা সামনে আরো পড়লে আরো বুঝতে পারবা যে নেলসন ম্যান্ডেলা এই যে সাউথ আফ্রিকাতে জন্মগ্রহণ করেছিলেন এবং সাউথ আফ্রিকাকে আন্দোলন করেছিলেন। কেন? কারণ সাউথ আফ্রিকার এখানে অধিকাংশ থেকে ব্ল্যাক পিপল, তাই না? ব্ল্যাক পিপল, কিন্তু দেখা যাচ্ছে এই জায়গাটিতে হোয়াইট পিপল যারা ছিল, এই হোয়াইট পিপল ব্ল্যাক পিপলদেরকে ডমিনেট করত। এখানে দেখা যাচ্ছে বাসস্থান, বসবাস করতো কিন্তু ব্ল্যাক পিপল, হোয়াইট পিপল সকলেই বসবাস করত। যদি ব্ল্যাক পিপলের সংখ্যাটা বেশি কিন্তু ডমিনেট করত, শাসন করত, হ্যাঁ শাসনের নামে শোষণ করত, এটা হোয়াইট ডমিনেশন, হোয়াইট মানে শ্বেতাঙ্গ যারা এরা করত। উনি এটার বিরুদ্ধে মানে আন্দোলন করলেন। এখন দেখো একটা জিনিস খেয়াল করো, দেখো এরকম একটা হালকা আলোচনা এরকমটা আসছে, কিন্তু এর মধ্যে থেকে দেখো এই দেখো একটা কোশ্চেন আসছে, বিগত বছরে একটা কোশ্চেন, আমি এই সরাসরি কোশ্চেনটা নিয়ে আসছি। এই দেখো সাউথ আফ্রিকান, খেয়াল করো ভাইয়া একটু মনোযোগ দিয়ে দেখো, তোমার প্যাসেজটা পড়তে হবে, কিন্তু প্যাসেজ পড়ে শুধুমাত্র বঙ্গানুবাদ করে গেলেই হবে না, তোমাকে যেমন ওখানে ব্যাখ্যা বিশ্লেষণ করেও পড়তে হবে, আবার তোমাকে খেয়াল করতে হবে এই প্যাসেজ থেকে কিভাবে কোশ্চেনগুলি আসছে, তোমার বোর্ড পরীক্ষায় কিভাবে প্রশ্নগুলি আসতেছে সেটাও তোমাকে অ্যানালাইসিস করতে হবে। যেমন ধরো আমি প্যাসেজটা পড়ানোর পরপরই সাথে সাথে এই প্যাসেজ থেকে যতগুলি এমসিকিউ হতে পারে, যেমন আমি এমসিকিউ কিভাবে অ্যান্সার করতে হয় তার উপর আলাদা একটা ক্লাস নিয়ে থাকি, যে এটা জানো যে তোমার সিনোনিম দিয়ে আসতে পারে, অ্যান্টোনিম দিয়ে আসতে পারে, ইনফরমেশন বেসড কোশ্চেন হতে পারে। হ্যাঁ নরমালি 3টা ক্যাটাগরিতে কোশ্চেন হয়ে থাকে, সেটা শিখি, অন্য ক্লাসে শেখানো হয় আর কি। এটা আজকে ক্লাস তো এটা শেখাবো না, জাস্ট অল ওভার একটা প্যাসেজ থেকে কিভাবে কি সলভ করতে হয় সেই টোটাল বিষয়গুলো তোমাদের সামনে ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। সো দেখো সাউথ আফ্রিকা ইজ আ ব্ল্যাক ড্যাশ কান্ট্রি। সাউথ আফ্রিকাটা কেমন কান্ট্রি ছিল দেখো তো একটু, এটা কি ব্ল্যাক ডমিনেটেড কান্ট্রি? ডমিনেটেড মানে হচ্ছে, ডমিনেট মানে কি? শোষণ করা, তার মানে হচ্ছে ব্ল্যাক ডমিনেটেড মানে কৃষ্ণাঙ্গরা এটাকে শাসন করতো, এরকমটা কান্ট্রি ছিল, নাকি এটা ফ্রি একটা মুক্ত কান্ট্রি ছিল, নাকি ইনহ্যাবিটেড মানে হচ্ছে অধ্যুষিত, তথা এটা ব্ল্যাক ইনহ্যাবিটেড কান্ট্রি, যে তোমার কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকা ছিল, নাকি কন্ট্রোল ব্ল্যাক কন্ট্রোল কান্ট্রি, যে ব্ল্যাকেরা কৃষ্ণাঙ্গরা এই কান্ট্রিকে নিয়ন্ত্রণ করতো? কোনটা বলো তো? তুমি দেখো প্যাসেজটা পড়ার মাধ্যমে তুমি কিন্তু এই প্রশ্ন পেয়েছো, একটু বলো তো কে? আচ্ছা এই দেখো, এই দেখছো অনেকেই, আমি জানি অনেকেই অ্যান্সার করছে ডমিনেটেড। হ্যাঁ অনেকেই একদম ধুমাইয়া অ্যান্সার করবে ডমিনেটেড। এই বেটা এটা কি ডমিনেটেড মানে কি? ডমিনেটেড মানে কি? শাসন। তার মানে কি এই ব্ল্যাক ডমিনেটেড কান্ট্রি তথা কৃষ্ণাঙ্গরা কি শাসন করতো? কৃষ্ণাঙ্গরা কি শাসন করতো, নাকি কৃষ্ণাঙ্গ অধ্যুষিত এলাকা ছিল? ওই অঞ্চলগুলিতে কৃষ্ণাঙ্গ ছিল বেশি, বাট ইনহ্যাবিটেড। ওটা কেন? এই যে দেখছো এই প্যাচটা লেগে যাবে তোমাদের।
সো তোমাকে খেয়াল করতে হবে, তুমি যেন ভুল করো এজন্য এই কোশ্চেনটা এখানে দিয়েছে। ওই তোমার যে বারবার তুমি দেখো প্যাসেজটা যারা পড়েছো ওখানে তো মানে ডমিনেশন শব্দটা বারবার ব্যবহার করা, ডমিনেটেড এই শব্দটা বারবার, যে উনি তো বলেছিলেন আমি ব্ল্যাক ডমিনেটেড এটাও চাই না, আমি হোয়াইট ডমিনেশন এটাও চাই না, তথা কৃষ্ণাঙ্গরা আধিপত্য বিস্তার করুক এটাও আমি চাই না, আবার শ্বেতাঙ্গরা আধিপত্য বিস্তার করুক এটাও আমি চাই না। তুমি তো ওই প্যাসেজটা পড়ার কারণে বারবার ওই প্যাসেজের মধ্যে তো ডমিনেটেড এই শব্দটা বারবার শুনেছো, ইনহ্যাবিটেড এই শব্দটা তো তুমি একবারের জন্য তো ওই প্যাসেজের মধ্যে উল্লেখ নাই, এই যে তাহলে তো ডমিনেটেডটা অ্যান্সার হবে, আর তুমি ধুমায় আগল করে দিবা এই নাম্বার। খবরদার বেটা, সুতরাং তোমাকে প্যাসেজটা বুঝে তোমাকে পড়তে হবে না। বোর্ড কোশ্চেন সরাসরি আমি এখানে নিয়ে আসছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো এখন? এখন বুঝতে পেরেছো? তার মানে হচ্ছে নট ব্ল্যাক ডমিনেটেড কান্ট্রি, এটা কৃষ্ণাঙ্গ মানে শাসন করতো এমন কান্ট্রি না, কৃষ্ণাঙ্গরা বসবাস করতো এমন একটা কান্ট্রি হচ্ছে সাউথ আফ্রিকা। ওকে, এখন ক্লিয়ার হয়েছো? একটু বলো তো ভাইয়া, একটু বলো আমরা ক্লিয়ার হয়েছে কিনা, একটু বলো, একটু জানিয়ে দিও যে আমরা ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, এরপরে কি ম্যান্ডেলা, খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো, ম্যান্ডেলা নেভার লস্ট, ম্যান্ডেলা কখনোই পিছপা হননি হিজ রিজলভ শব্দের অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প, তার যে একটা দৃঢ় সংকল্প ছিল, সে দৃঢ় সংকল্প থেকে তিনি পিছপা হননি। টু ফাইট, যুদ্ধ করতে, ফর হিজ পিপলস, তার জনগণের ইমানসিপেশন। ভাইয়া ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে তোমার কি মুক্তি, ফ্রি যাকে আমরা বলি। তাহলে দেখো তিনি তার জনগণকে মুক্ত করার যে একটা আন্দোলন ছিল, এই আন্দোলন থেকে তিনি কখনোই পিছপা হননি। আচ্ছা, এরপর দেখো হি ওয়াজ ডিটারমাইন্ড মানে জানো, ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। টু ব্রিং ডাউন, এই দেখো ব্রিং ডাউন শব্দের অর্থ কি? পতন ঘটানো, বাতিল করা, এরকম কিছু। হ্যাঁ, টু ব্রিং ডাউন, পতন ঘটাতে, কাদের পতন ঘটাতে চেয়েছিলেন? আচ্ছা, এই দেখো দিয়েছে অ্যাপারথেইড মানে কি? বর্ণ বৈষম্যকে পতন ঘটাতে চেয়েছিলেন। হোয়াইল অ্যাভয়েডিং, এড়িয়ে চলার মাধ্যমে, সিভিল ওয়ার, একটা গৃহযুদ্ধকে এড়িয়ে চলার মাধ্যমে, তারপর উনি কি পতন ঘটাতে চেয়েছিলেন। দেখো একটা জিনিস খেয়াল করে আমি তোমাদেরকে এখানে দেখাই, দেখো এই যে বিগত বছরে একটা কোশ্চেন এরকমটা আসছে, আমি তোমাদের এই দেখো, এই যে সি নাম্বার একটা কোশ্চেন, দা ফ্রেজ, এই যে শব্দগুচ্ছ ব্রিং ডাউন, একটু খেয়াল করো, এই যে ব্রিং ডাউন, দেখো ব্রিং ডাউন ইন দ্য টেক্সট মিনস, তথা এই টেক্সটের মধ্যে আমরা যে এই যে শব্দটা পেয়েছি, হ্যাঁ ব্রিং ডাউন যে ফ্রেজটা পেয়েছি, শব্দগুচ্ছ পেয়েছি, এটার অর্থ আমরা কি পেয়েছি একটু নিচে খেয়াল করে দেখো। এই দেখো অ্যাবলিশ মানে হচ্ছে বাতিল করা। হ্যাঁ, অ্যাবলিশ শব্দের অর্থ হচ্ছে বাতিল করা। ওকে, আচ্ছা দেখো ব্রিং মানে কি? আনা, সামথিং ক্লোজ, কিছুটা ক্লোজে নিয়ে আসা, এরকম অর্থ বুঝিয়েছিল, নাকি বাতিল করা অর্থ বুঝিয়েছিল, নাকি ফাইট উইথ, কারোর সাথে যুদ্ধ করা বুঝিয়েছিল, নাকি ক্যান্সেল করা, কোনটা বুঝিয়েছিল বলো? ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবা যদি তুমি এখানে প্যাসেজটা যদি বুঝতে পারো। ভাইয়া প্যাসেজটা যদি বুঝতে পারো, প্যাসেজ বুঝলে তুমি কিন্তু ইজিলি অ্যান্সার করতে পারো। যে টু ব্রিং ডাউন এফার্টেড হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, এটা গৃহযুদ্ধ সত্ত্বেও তিনি কি এটাকে পতন ঘটাতে চেয়েছিলেন, গৃহযুদ্ধকে এড়িয়ে চলার মাধ্যমে। তাহলে কি বাতিল করা, তাহলে আমরা এখানে অ্যান্সারটা কি নিতে পারি? তাহলে অনেকে কি দিয়েছো? থ্যাংক ইউ সো মাচ, এই যে এ নাম্বার অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ। তার মানে হচ্ছে আমরা অ্যান্সার নিব অ্যাবলিশ, তাই না? অ্যাবলিশ তথা বাতিল করা। ওকে, ক্লিয়ার? আশা করছি ধরতে পেরেছো এবং বুঝতে পেরেছো। আসো এরপরে আমরা চলে যাচ্ছি, দেখি এরপরে কি রয়েছে, একটু খেয়াল করো। এরপর আসছে হিজ প্রেস্টিজ, তার সম্মান, এন্ড ক্যারিজমা, যেটা অনন্য সাধারণ প্রতিভা, তার সম্মান ছিল এবং তার যে অনন্য সাধারণ কিছু প্রতিভা ছিল, এটা এই দেখো হেল্প সাহায্য করেছিল, হিম তাকে, উইন জয়লাভ করতে, দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সমর্থন। এই দেখো ভাইয়া আমি এইটুকু পড়াটা একসাথে পড়লাম, কেন একসাথে পড়লাম? এই দেখো কি আসছে, দা আসছে আর এই দেখো অফ আসছে। তোমরা একটু বলো তো সাপোর্ট শব্দটা এখানে কোন প্রকারের পার্টস অফ স্পিচ হবে? আমার বিশ্বাস একদম ইজিলি তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে এখন।
একদম ইজিলি আনসার করতে পারবা। দ্য সাপোর্ট অফ দ্য ওয়াল, বিশ্বের সমর্থন জয়লাভ করতে। তাহলে দেখো দা এবং অপের মাঝখানে বসছে, ডেফিনেটলি এটাকে আমরা কি বলবো, নাউন বলে দেবো, কি তাই না? অথচ দেখো সাপোর্ট শব্দটি সাধারণত সব সময় ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার হয়, কিন্তু ওই যে টেকনিকটা, এই টেকনিক ফলো করার কারণে দেখো এখানে কিন্তু নাউন হয়ে গিয়েছে। এবং তুমি কিন্তু জাস্ট ওই টেকনিকটুকু জানার কারণে ইজিলি তুমিও কিন্তু অ্যান্সার করতে পারছো। এবং দেখো বলেছিলাম যে এরকমটা হলে বাক্যের অর্থ আমরা কি শেষের দিক থেকে উঠাবো? হ্যাঁ, আচ্ছা, এই দেখো বিশ্বের সমর্থন জয়লাভ করতে, খেয়াল করেছো? এই দেখছো বিশ্বের, এই দেখো বিশ্ব, এই যে অফ মানে রবা, এর বিশ্বের সমর্থন জয়লাভ করতে তাকে সাহায্য করেছিল। বাস এই প্যারার অংশটুকু আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম। চলো আমরা দ্বিতীয় প্যারায় চলে যাচ্ছি। উনি বলছেন আই হেট, আমি ঘৃণা করি। কি ঘৃণা করি? রেস ডিসক্রিমিনেশন। রেস ডিসক্রিমিনেশন, এই দেখো ভাইয়া, রেস মানে কিন্তু জাতি, খেয়াল করো। আবার ডিসক্রিমিনেশন মানে হচ্ছে তোমার কি, বৈষম্য। তাহলে দেখো এই যে রেস ডিসক্রিমিনেশন, দুইটা নাউন, এটাও একটা নাউন, এটাও একটা নাউন, খেয়াল করেছো? এবং একটা জিনিস খেয়াল রাখো তোমরা, দুইটি নাউন যদি পাশাপাশি বসে, এই দেখো এই একটা নাউন, এই একটা নাউন, দুইটা নাউন পাশাপাশি যদি বসে থাকে কখনো, তখন প্রথম নাউনটাকে তখন আমরা অ্যাডজেক্টিভ ধরবো, আর দ্বিতীয়টাকে হচ্ছে নাউন ধরবো। এটি লিখে রাখো যে দুইটি নাউন যদি পাশাপাশি বসে তাহলে প্রথমটাকে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ বলবো আর দ্বিতীয়টাকে নাউন বলবো। এবং তোমাদেরকে মডিফায়ার এর উপরে একটা ক্লাস নিয়েছিলাম, মনে পড়ে তোমাদের? গত ক্লাসের আগে একটা মডিফায়ার পার্ট 1 নামক একটা ক্লাস নিয়েছিলাম। ওই ক্লাসের মধ্যে বুঝিয়েছিলাম দুইটি নাউন পাশাপাশি বসলে প্রথমটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা হয়ে যায় নাউন। আর এই যে প্রথম যেটা নাউন থেকে যে অ্যাডজেক্টিভ হলো, এর নাম কি বলেছিলাম? নাউন অ্যাডজেক্টিভ, তাই না ভাইয়া? মনে আছে তো? এই কার কার মনে আছে একটু বলো তো, কার কার মনে আছে? একটু দ্রুত বলো, আমি একটু দেখতে চাই কার কার মনে আছে, কার কার মনে আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নাউন অ্যাডজেক্টিভ অনেকেরই মনে থাকার কথা। এখন দেখো রেস ডিসক্রিমিনেশন, রেস মানে কি, জাতি, এটা একটা নাউন। আবার ডিসক্রিমিনেশন, দেখো লাস্টে সন আসছে। এবং তোমাদেরকে বলেছিলাম, হয়তো মনে পড়ে কিনা, দেখো নাউনের প্রায় 32টা সাফিক্স কম বেশি পাওয়া যায়। এটা কি এজ, এন্স, ইনস, অল, সিই, সিওয়াই, এসওয়াই, ডম, ER, AR, double E, hood, ism, eyes, ing, letkin, meant, money, ness, or, re, ok, shon, shon, sure, ship, TASTY, TWOOD, UR, এই যে মন্ত্রগুলি যে আমি পড়লাম, এই শব্দাংশ যদি কোনো শব্দের শেষে থাকে তবে তাকে সাধারণত নাউন বলা হয়। সো তুমি একটু খেয়াল করে দেখো, এই যে TION দেখতে পাচ্ছ, এই দেখো TION, তো তার শন আসছে, সো এটাকে আমরা নাউন বলবো। রেস মানে জাতি, এটা একটা নাউন। ডিসক্রিমিনেশন, এটা আবার আরেকটা নাউন। তো দুই নাউন পাশাপাশি বসলে প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন। সো এখানে জাতি থেকে হয়ে গেল জাতিগত। ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আই হেট রেস ডিসক্রিমিনেশন, আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি। মোস্ট ইন্টেন্সলি মানে কি, তীব্রভাবে, কঠিন তীব্রভাবে, দুটো মিলে আমরা একসাথে অর্থ নিব। তীব্রভাবে আমি ইহাকে ঘৃণা করি। এন্ড এবং ইন অল ইটস, এই দেখো ভাইয়া, ইটস মানে হচ্ছে ইহার। ওকে, অনেকে তোমার এখানে একটু প্যাচটা লাগে, তোমাদের একটু ঝামেলা হয়, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। তাকে একটা হচ্ছে ইটস আর একটা হচ্ছে তোমার আইটি অ্যাপোস্ট্রফি এস, দুইটা কিন্তু দুই জিনিস ভাইয়া, দুইটা কিন্তু এক না, খবরদার। এইটা হচ্ছে তোমার ইট এর পসেসিভ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, পসেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, খেয়াল করবা, এটা হচ্ছে ইট এর পসেসিভ অ্যাডজেক্টিভ এবং যার অর্থ হচ্ছে ইহার। কারণ আমরা জানি পসেসিভ অ্যাডজেক্টিভ সবসময় র জাতীয় অর্থ দিয়ে থাকে। আর এই যে ভাইয়া এটা হচ্ছে তোমার ইট ইজ, বুঝছো? ইট ইজ সংক্ষিপ্ত আকারে আমরা এরকমটা লিখি। দেখো এই জায়গাতে অ্যাপোস্ট্রফি এস আছে আর এখানে দেখো ভাইয়া নেই। খেয়াল করবা, কিন্তু অনেকে অনেক প্যাচ লাগিয়ে ফেলো। দেখো ইট মানে কি, ইহা, আর ইজ মানে কি, হয়, তাই না? ইট ইজ মানে কি, ইহা হয়। ওকে, এবং এটা হচ্ছে তোমার সাবজেক্ট আর এটা হচ্ছে তোমার ভার্ব। ওকে, দেখো তো ক্লিয়ার কিনা?
দেখো তো একটু ভাইয়া ক্লিয়ার কিনা, তোমরা কি আগে থেকে জানতে বিষয়টা নাকি আজকেই জানলে? কে কে আছো? জি স্যার আমি আগে থেকে জানতাম। ওকে ফাইন, একটু জানিয়ে দাও। আর না স্যার আগে তো বুঝতাম না, আমি তো খেয়ালই তো করিনি স্যার, আজকেই প্রথম খেয়াল করলাম। একটু বলো তো কে কে আছো, কে কে আগে থেকে জানতে আর কে কে আজকে জানলে? কারণ এই দুটার মধ্যে অনেক স্টুডেন্টের প্যাস লাগে, অনেকের প্যাস লাগে। মনে হয় যে একই, কিন্তু না, আসলে এক না, দুটার মধ্যে কিন্তু ভিন্নতা আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে। সো দেখো, ইন অল ইটস ম্যানিফেস্টেশন, এই দেখো ম্যানিফেস্টেশন শব্দের অর্থ আমরা দিব হচ্ছে প্রকার। এখানে যদিও ম্যানিফেস্টেশন শব্দের অর্থ প্রকাশ এটাও বলা যায়, কিন্তু এখানে আমরা প্রকার বলাটা হচ্ছে বেস্ট। ওকে, তাহলে ইন ইটস অল ম্যানিফেস্টেশনস, ইহার মধ্যকার যত প্রকার আছে সবগুলিকে আমি ঘৃণা করি। আই হ্যাভ ফোর্ট, আমি যুদ্ধ করেছি। ইট মিনস ইট এগেইনস্ট, ইহার বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি। অল ডিউরিং মাই লাইফ, আমরা জানি ডিউরিং শব্দের অর্থ কি? চলমান, তাই না? আমার জীবন চলাকালীন, তথা আমি আমার সারা জীবন ইহার বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো ইহার বিরুদ্ধে যুদ্ধ করি। ওকে, এখনো ইহার বিরুদ্ধে যুদ্ধ করি। স্যার গ্রামার আর ওয়ার্ড মিনিং একসাথে নোট করলে রকম হচ্ছে, কি বলছো বুঝি নেই। একসাথে নোট করো ভাইয়া, একসাথে নোট করার চেষ্টা করবা। আচ্ছা, এরপর দেখো আই উইল ফাইট ইট নাও। এরপর দেখো উইল ডু সো, এই দেখো উইল ডু সো, অনুরূপ করে যাব। আনটিল, পর্যন্ত, দ্য এন্ড অফ মাই ডেজ, এখানে ডেজ মিনস লাইভস। ওকে, ডেজ মিনস হচ্ছে তোমার লাইফ, অর্থাৎ জীবন। ওকে, দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত, তথা আমার একদম শেষ, এখানে আমার দিনের শেষ দিন পর্যন্ত বিষয়টা এরকম না, আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি ইহার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাব। ম্যান্ডেলা সেইড, ম্যান্ডেলা বললেন, ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, একটু খেয়াল করো, এই দেখো অ্যাকসেপ্টেন্স, এরপরে দেখো স্পিচ। ভাই একটু খেয়াল করে দেখো, অ্যাকসেপ্টেন্স, দেখো তো লাস্টে ANCE আছে না? এই দেখো ANCE, একটু আগে পড়লাম, তো এটা কি হবে? নাউন। আবার স্পিচ আমরা জানি বাণী, বক্তব্য, ভাষণ, এটাও কি তোমার নাউন? তা দুই নাউন পাশাপাশি বসছে। এখন বলো তো অ্যাকসেপ্টেন্স শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ? দেখি কে কে বলতে পারে, একটু বলো তো দেখি, আমি একটু দেখবে। এখন ট্যালেন্ট, তুমি কতটা ট্যালেন্ট হয়েছো, কতটুকু বুঝতে পেরেছো, তার জাস্টিফাই এখানে হয়ে যাবে। অ্যাকসেপ্টেন্স স্পিচ, দেখো এই তো দুইটা নাউন পাশাপাশি বসে গেছে কিন্তু, তাহলে হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে এটা প্রথমটা কেবল দেখি সবার আগে কে অ্যান্সার দেয়, দেখা যাবে সবার আগে কে অ্যান্সার দিয়ে থাকে। জি, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, অনেকেই অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ। আতিক আশরাফ মাহাদি অ্যান্সার করে দিয়েছে, ইসরাত ইবনাত অ্যান্সার করে দিয়েছে, হৃদয় অ্যান্সার করে দিয়েছে, হৃদয় হোসাইন অ্যান্সার করে দিয়েছে, নেসারউদ্দিন নেহাল অ্যান্সার করে দিয়েছে, রবিউল অ্যান্সার করে দিয়েছে, মাশাআল্লাহ। তারপরে তোমার কি মুনিয়া ইয়াসমিন আশা অ্যান্সার করে দিয়েছে, রবিউল আহসান এমডি মুজাহিদ অ্যান্সার করে দিয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, সাজিম অ্যান্সার করে দিয়েছে, রাইটার্স হামিদুল ইসলাম অ্যান্সার করে দিয়েছে, মোহাম্মদ রাহাত, অনেক তোমরা, তার মানে সকলেই এখন কিন্তু বুঝে ফেলেছো এটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। থ্যাংক ইউ সো মাচ। তাহলে অ্যাকসেপ্টেন্স এর অর্থ হচ্ছে আমরা স্বাগতকালীন। ওকে, স্বাগতকালীন স্পিচ মানে তো বক্তব্য। অন বিকামিং, এই দেখো ভাইয়া, অনটা হচ্ছে প্রেপজিশন, এরপরে যে এই যে ভার্বটা আসছে, তখন ভার্বের সাথে কি দিতে হয় জানেন? আইএনজি। একটু লিখে রাখতে পারো, একটু প্রয়োজনে তুমি একটু ব্যাখ্যার ক্ষেত্রে লিখেও রাখতে পারো, যে প্রেপজিশন, হ্যাঁ, প্রেপজিশন এরপর ভার্বের সাথে সাধারণত আইএনজি হইয়া থাকে। সো অন বিকামিং, হওয়ার সময়, সাউথ আফ্রিকাস, এই দেখো কাস, সাউথ আফ্রিকার, আমরা জানি অ্যাপোস্ট্রফি এস মানে কি? র বা এর, তাই না ভাইয়া? আচ্ছা, ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট মানে প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হওয়ার সময় উনি এই কথাটি বলেছিলেন, ইন 1994। এই দেখো 1994, এটা কি একটা সাল? এই দেখেন ভাইয়া, সালের পূর্বে একটু লিখে রাখেন তো, ব্যাখ্যার মধ্যে লিখে রাখেন, সালের পূর্বে ইন বসে, সালের পূর্বে একটু লিখে রাখবেন ভাইয়া, সালের পূর্বে ইন বসে। এগুলি আপনি যত জানবেন তত আপনার জন্য ইন্টারমিডিয়েটের পড়াটা ভাল লাগবে, পরীক্ষায় কিছু জায়গায় কাজে লাগবে খুব বেশি, আর ভার্সিটি অ্যাডমিশন টেস্টের সময় একদম 100-তে 100 অন্যদের থেকে আপনি এগিয়ে থাকবেন। কারণ হচ্ছে তোমার ফার্স্ট পেপার থেকে কিন্তু ভার্সিটিতে প্রশ্ন এসে থাকে। সো মনোযোগ দিয়ে এই বিষয়গুলি ক্লিয়ার করে নেবেন, দেখবেন 100-তে 100 পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখবেন ইন 1994, 1994 সালে
দ্য টাইম, এই দেখো দ্য টাইম সময়, দেখো ভাইয়া একটু এই জায়গাটিতে হালকা একটু প্যাচ দিয়েছে, এই দেখো দ্য টাইম, আমরা এটা কি সাবজেক্ট হিসেবে পাইলাম, এই দেখো সাবজেক্টের পরে কি আসে, ভার্ব আসে, আমরা জানি সাবজেক্ট এর পরেই হচ্ছে ভার্ব চলে আসে, কিন্তু দেখো এইখানে একটু প্যাচটা দিয়েছে, সাবজেক্ট এখানে আর এই দেখো ভার্ব এখানে দিয়েছে, এক্সটেনশনটা মাঝখানে নিয়ে আসছে, সমস্যা নাই, অর্থ উঠাই হবে আর কি। দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে, কি এই দেখো ফর জন্য, এই দেখো ফর জন্য, এই দেখো ভাইয়া দা আসছে, এই দেখো অফ আসছে, এই মাঝখানে একটা ওয়ার্ড, এই মাঝখানে পর দেখো আরেকটা ওয়ার্ড। তাহলে এখন বলো তো হিলিং কে আমরা কোন প্রকারের পার্টস অফ স্পিচ বলবো, দেখি কে কে পারে বলো। উন্স কে আমরা কোন প্রকারের পার্টস অফ স্পিচ বলবো, দেখি কে কে পারে। আমি কিন্তু সহজ করে দিচ্ছি, এখন কি তোমার কাছে সহজ লাগবে ভাইয়া? পারবা ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরো, পারবা। তাহলে এখন দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে, ফর জন্য, দ্য হিলিং অফ দ্য উন্ডস, এবং দেখো দা অফ, তাহলে অর্থ উঠানোর সময় কোন দিক থেকে উঠাবো, এই যে শেষের দিক থেকে। তোমরা যে অনেকে বলো স্যার আমি তো ওয়ার্ড মিনিং পারি কিন্তু অর্থ উঠাতে পারি না, তার অন্যতম কারণ হচ্ছে যেভাবে করে এটা পড়ার দরকার ছিল তুমি সেভাবে করে পড়ছো না, বিধায় অর্থ উঠাতে পারো না। ইনশাল্লাহ তুমিও পারবা। দেখো হিলিং মানে হচ্ছে নিরাময়, হিলিং মানে হচ্ছে কি বলতো, নিরাময়, আর উন্ডস মানে হচ্ছে তোমার আহত। এখন একসাথে অর্থ উঠাই ফেলো তুমি। দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে, আহত, দেখো এস আসছে, তাহলে প্লুরাল এটা, আহতদের, দেখো আহতদের, এই যে অফ, তাহলে আহতদের নিরাময়ের জন্য সময় এসেছে। কি বাক্যের অর্থ এখন তুমি পারবা না মনু? হ্যাঁ, আহতদের নিরাময়ের জন্য সময় এসেছে। এখন দেখো বাক্যের অর্থ ক্লিয়ার, তুমি কিন্তু উঠাতে পেরেছো, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ সবাই অ্যান্সার করে দিচ্ছেন। এবার দেখো দা মোমেন্ট, ভাইয়া মোমেন্ট মানে কি সময় বা মুহূর্ত, দা মোমেন্ট এখানেও সেম করেছে, এই দেখো দা মোমেন্ট হ্যাজ কাম, এই দেখো দা মোমেন্ট হ্যাজ কাম, মুহূর্ত বা সময় এসেছে, কিসের সময় এসেছে, এই দেখো টু ব্রিজ, এই দেখো টু ব্রিজ, টু ব্রিজ, ভাইয়া ব্রিজ মানে কিন্তু সেতু, ব্রিজ মানে কিন্তু সেতু, আবার ব্রিজ মানে সেতু বন্ধন তৈরি করা। যদি ব্রিজ নাউন হয় তাহলে অর্থ হবে সেতু, আর যদি ভার্ব হয় তাহলে সেতু বন্ধন তৈরি করা, মিল করা। ওকে, আচ্ছা, টু ব্রিজ মানে কি সেতু বন্ধন তৈরি করতে। দা ক্যাজম, এই দা ক্যাজম, ক্যাজম শব্দের অর্থ তোমার হচ্ছে ফাটল বা বিদ্বেষ, ফাটল, হ্যাঁ ফাটল, গ্যাপ, গ্যাপ, তথা আমাদের এই দেখো ব্ল্যাক ডমিনেশন, তারপরে হোয়াইট ডমিনেশন, ব্ল্যাক এবং হোয়াইটদের মধ্যে একটা গ্যাপ হয়ে গিয়েছিল, কিন্তু এই গ্যাপটা এখন আর থাকবে না, এখন আমরা সকলেই সমান, এই জিনিসটা বোঝাতে চেয়েছে। দ্য ক্যাজম ফাটলকে, দ্যাট যেটা ডিভাইড আস, এই দেখ ভাইয়া ডিভাইড, ডিভাইড মানে কি আলাদা করা, আলাদা করেছিল। তাহলে বলছে দ্য মোমেন্ট হ্যাজ কাম, মুহূর্ত এসেছে, টু ব্রিজ দ্য ক্যাজমস, ফাটলের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে, দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে আলাদা করে ফেলেছিল, গ্যাপ এনে দিয়েছিল। সো দেখো একটা কোশ্চেন একটু খেয়াল করে দেখো, সেম এই জায়গা থেকে এই দেখো একটা প্রশ্ন দেখো, বিগত বছর একটা কোশ্চেন আসছে, the word chasm, এই the word chasm, এই যে chasm, chasm means, chasm এর বাংলা কি বলবো বলো তোমরা একটু বলে দেখি। এই যে ব্রিজ বলবো, হ্যাঁ ব্রিজ মানে হচ্ছে ব্রিজ, নাকি এটা ডিসিপ্লিন, নাকি লুজ, নাকি গ্যাপ, কোনটা বলবো তোমরা নিজের অ্যান্সার করো, দেখি পারো কিনা। ওকে, সকলে একটু অ্যান্সার করো তো, একটু অ্যান্সার করো তো ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু 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 দ্রুত, একটু দ্রুত অ্যান্সার করো তো ভাইয়া, দেখি পারো কিনা, একটু দ্রুত, একটু দ্রুত অ্যান্সার করো। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে, তার মানে হচ্ছে অবশ্যই কি অ্যান্সার নিব, গ্যাপ, তথা আমরা বললাম তো দ্য মোমেন্ট হ্যাজ কাম টু ব্রিজ দ্য chasm দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে ফাঁকা করে ফেলেছিল, আমাদের ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটা গ্যাপ তৈরি করেছিল, সেটাকে এখন সেতু বন্ধন তৈরি করার সময় এসেছে, তথা chasm শব্দের অর্থ আমরা নিতে পারি কি গ্যাপ, সিনোনিম হিসেবে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ, সকলে অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ। এই তো এভাবে করে অ্যান্সার করা শিখতে হবে, এভাবে করে অ্যান্সার করা তোমাকে শিখতে হবে ভাইয়া। আচ্ছা, এরপর আসো উই হ্যাভ, হ্যাঁ উই হ্যাভ, আমরা দেখো উই হ্যাভ, আমরা কি করেছি, এট লাস্ট সর্বশেষ অ্যাচিভড অর্জন করেছি, আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক ইমানসিপেশন মানে কি মুক্তি, আমাদের রাজনৈতিক সর্বশেষ অবশেষে
যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি এটা ওটা সব কিছুর পরে আমরা আমাদের পলিটিক্যাল ইমানসিপেশন, রাজনৈতিক যে মুক্তি ছিল সেই মুক্তিটা কারণ হচ্ছে এই যে হোয়াইটরা শুধু উচ্চ পদে বসবে, হোয়াইটরা শুধু সবকিছু করবে আর ব্ল্যাকরা কিছুই করতে পারবে না, এটা একটা পলিটিক্যাল ইমানসিপেশন ছিল। পলিটিক্যালি তো এইগুলা করা হয়, তাই না? এই যে দেশে আমাদের বাংলাদেশে তোমরা দেখো রাজনৈতিক ভাবেই তো সবকিছু হেনস্থার শিকার আমরা হই, তাই না? এই অধিকার গুলা পাবে, এ পাবে না, এই করবে সেই করবে, এটা সবকিছু পলিটিক্যালি হয়ে থাকে। সো দেখো এরকম কিছু কোশ্চেন দেখো বিগত বছরে আসছে, আমরা যদি একটু খেয়াল করি দেখি আমরা পারি কিনা। এই দেখো এই যে ওয়ার্ড আসছে, হোয়াট ইজ দ্য সিনোনিম, একটু খেয়াল করে দেখতে অ্যান্সার করতে পারবে না? হোয়াট ইজ দ্য সিনোনিম, আমরা জানি সিনোনিম শব্দের অর্থ কি? সমর্থক, তাই না ভাইয়া? হোয়াট ইজ দ্য সিনোনিম, একটু খেয়াল করে দেখো। অফ দ্য ওয়ার্ড ডমিনেশন, এটা ডমিনেশন মানে কি? ডমিনেশন মানে কি? আধিপত্য বিস্তার করা, তাই না? ডমিনেশন, তাহলে কি জেনারেসলি হবে? এটা হবে না। হিউম্যানিটি হবে? এটা না। সাবমিশন হবে? এটা না। কি হবে? অটোক্রেসি। অটোক্রেসি মানে বুঝো, অটোক্রেসি মানে হচ্ছে তোমার কি? স্বৈরতন্ত্র যাকে আমরা বলি, হ্যাঁ, স্বৈরতন্ত্র বা এক নায়ক তন্ত্র, স্বৈর শাসন যাকে আমরা বলি। ডমিনেশন, কেন ডমিনেট করছে, এই তুই আমাকে কেন ডমিনেট করছিস দাদা, আমাকে এককভাবে মানে ভালো হোক বা মন্দ হোক আমাকে শোষণ করছে, শাসনের নামে শোষণ করা, এটা কি? অটোক্রেসি। তাহলে অটোক্রেসি তাহলে অর্থটা ইজিলি, তাই না? এই যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ওকে 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 ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি ভাইয়া। তাহলে এই জায়গাটা দেখো, এবং তোমাদেরকে আরেকটা ওয়ার্ড যদি দেখাই, আর এই দেখো আরেকটা প্রশ্ন আসছে। উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা আমাদের রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। দ্য লাইন ইন্ডিকেটস, এই লাইনটা কি ইন্ডিকেট করে? এই লাইনটা কি ইন্ডিকেট করে যে আমরা আমাদের সর্বশেষ রাজনৈতিক মুক্তি অর্জন করেছি। তার মানে কি? তাহলে এন্ড অফ আ পলিটিক্যাল কনফ্লিক্ট, যে তাইলে রাজনৈতিক যে দ্বন্দ্ব ছিল সেগুলি শেষ হয়ে গেছে, এটা বোঝানো হয়েছে? নাকি ভিক্টরি অফ অ্যান ইলেকশন, যে আমরা নির্বাচন করে জিতে গিয়েছি, এটা বোঝানো হয়েছে? নাকি গেটিং গভর্নমেন্ট পাওয়ার, নাকি আমরা সরকারের ক্ষমতা পেয়ে গিয়েছি, এটা বোঝানো হয়েছে? নাকি এন্ড অফ, দেখো এন্ড অফ শেষ হয়েছে, আ লং স্ট্রাগল, বিশাল এক সংগ্রাম শেষ হয়েছে ফর পলিটিক্যাল রাইটস, রাজনৈতিক অধিকার তথা রাজনৈতিক অধিকারের জন্য দীর্ঘ যে একটা সংগ্রাম আমরা করেছিলাম, সেই সংগ্রামটা এন্ড আপ হয়েছে, শেষ হয়ে গেছে। কোনটা বোঝাবে? তোমরা অ্যান্সার করো দেখি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি ওকে 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 ওকে, রিদওয়ান ইসলাম অ্যান্সার করে দিয়েছে, ফাহিম অ্যান্সার করে দিয়েছে, ইসরাত ইবনাত অ্যান্সার করে দিয়েছে, হৃদয় হুসাইন অ্যান্সার করে দিয়েছে, মুদাসসির অ্যান্সার করে দিয়েছে, ফারিহা তাসনিম। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে সকলেই তোমরা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। ওকে, এবং এরপর আমরা আরেকটা কোশ্চেন দেখো, এই যে উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, হোয়াট ইজ মেন্ট, অর্থ কি বাই দ্য পলিটিক্যাল ইমানসিপেশন? এই যে রাজনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তির অর্থ আসলে কি? এটা কি তোমার দেখো রিলিজিয়াস ফ্রিডম তথা ধর্মীয় স্বাধীনতা এটাকে বোঝায়, নাকি তোমার জিওগ্রাফিক্যাল ফ্রিডম তথা ভৌগোলিক স্বাধীনতাকে বোঝায়, নাকি ইকোনমিক এন্ড সোশ্যাল ফ্রিডম তথা অর্থনৈতিক এবং সামাজিক স্বাধীনতা এটাকে বোঝায়, নাকি পলিটিক্যাল ফ্রিডম, নাকি তোমার রাজনৈতিক স্বাধীনতা, কোনটা বোঝায়? ডেফিনেটলি পলিটিক্যাল ইমানসিপেশন মিন্স হচ্ছে পলিটিক্যাল ফ্রিডম। আমরা রাজনৈতিক স্বাধীনতা চাই, যে যার মতো তোমার হচ্ছে আমরা আমাদের মুখের ভাষা ব্যক্ত করতে পারবো, আমরা আমাদের মনের কথা যা যা দরকার তা আমরা খুলে বলতে পারবো, এই তো পলিটিক্যাল ফ্রিডম, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, সকলেই অ্যান্সার করে দিয়েছো, মাশাআল্লাহ। তাহলে দেখো একটা প্যাসেজ আমরা পড়ছি, ওই প্যাসেজ থেকে কিভাবে এমসিকিউ গুলি আসছে সেগুলি তোমাকে সলভ করার টেকনিকগুলো তোমাকে শিখতে হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো, এভাবে করেই কিন্তু পড়তে হয়। তাছাড়া দেখা যাচ্ছে কি তোমরা অনেকে কি করো, জাস্ট খালি অর্থগুলা পড়ে চলে যাও, এমসিকিউ অ্যানালাইসিস করো না, কোশ্চেন অ্যানালাইসিস করো না। অনেক প্যাসেজ গুলা থেকে আছে যেখান থেকে তোমার ফ্লো চার্ট আসবে, সামারি আসবে, এগুলি তোমরা খেয়াল করে পড়ো না, তাহলে তো হবে না ভাইয়া, সবগুলা মিলিয়ে তোমাকে ক্লিয়ার করতে হবে। ওকে, আচ্ছা, এরপর আসো ইন 1993 আমরা চলে আসি। এরপরে 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, ম্যান্ডেলাকে পুরস্কৃত করা হয়েছিল। কি পুরস্কার? দ্য নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। নোবেল শান্তি পুরস্কারটা কি? এটা বলছে অ্যান অনার, এটা হচ্ছে একটা সম্মাননা। হি শেয়ার, তিনি ভাগাভাগি করে নিয়েছিলেন উইথ এফডব্লিউডি ক্লার্ক, এফডব্লিউডি ক্লার্কের সাথে তিনি ভাগাভাগি করে নিয়েছিলেন। আচ্ছা, উনি আবার কে? দ্য হোয়াইট আফ্রিকান লিডার। এই এফডব্লিউডি ক্লার্ক ছিলেন হোয়াইট আফ্রিকান একজন নেতা, মানে শ্বেতাঙ্গদের, আফ্রিকাদের মধ্যে শ্বেতাঙ্গদের একজন নেতা।
উনি ছিলেন, উনি কি কেন এই পুরস্কারটা পাইলেন? হু হ্যাড ফ্রিড, যিনি মুক্ত করেছিলেন হিম তাকে তথা নেলসন ম্যান্ডেলাকে ফ্রম প্রিজন, কারাগার থেকে 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগেই। তাকে তো 30 বছরের জেল দেওয়া হয়েছিল, কিন্তু 3 বছর আগে তাকে কারামুক্ত করেছিলেন। নেগোশিয়েটেড এবং আলোচনা করেছিলেন। দেখো ডিসকাস মানে তো আলোচনা করা, ডিসকাস মানেও আলোচনা করা, নেগোশিয়েট মানেও আলোচনা করা। তো ডিসকাস হচ্ছে নর্মালি আলোচনা করা, আর নেগোশিয়েটটা হচ্ছে মীমাংসার উদ্দেশ্যে যে আলোচনা করা হয়। তুমি হয়তো নেগোশিয়েটের বাংলাটা লিখে রাখতে পারো যে মীমাংসার উদ্দেশ্যে যে আলোচনা করা হয়। ওকে, আচ্ছা, দ্য এন্ড অফ অ্যাপারথেইড তথা বর্ণ বৈষম্যকে শেষ করতে একদম মীমাংসার উদ্দেশ্যে আলোচনা করতে বসেছিলেন। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখো আমি এই প্যাসেজটা এই প্যারাটুকুর একদম সুন্দর করে বঙ্গানুবাদ করে দিচ্ছি, ওনাদের দিয়ে খেয়াল করো। আই হেট রেস ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি, তীব্রভাবে আমি জাতিগত বৈষম্যকে ঘৃণা করি। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্টেশনস, ইহার মধ্যকার সমস্ত প্রকার কেউ। আই হ্যাভ ফোর্ট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন ইহার বিরুদ্ধে যুদ্ধ করেছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনো ইহার বিরুদ্ধে যুদ্ধ করি। উইল ডু সো, অনুরূপ করে যাব। আনটিল, পর্যন্ত, দ্য এন্ড অফ মাই ডেজ, আমার জীবনের শেষ দিন পর্যন্ত। ম্যান্ডেলা সেইড, ম্যান্ডেলা বললেন, ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তার স্বাগতকালীন বক্তব্যে, অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট ইন 1994, 1994 সালে সাউথ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার সময়। দ্য টাইম হ্যাজ কাম, সময় এসেছে, ফর দ্য হিলিং অফ দ্য উন্ডস, আহতদের নিরাময়ের জন্য। দ্য মোমেন্ট হ্যাজ কাম, মুহূর্ত এসেছে, টু ব্রিজ দ্য chasm, ফাটলের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে, দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে আলাদা করেছিল। উই হ্যাভ এট লাস্ট অ্যাচিভ, সর্বশেষ আমরা অর্জন করেছি, আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমাদের রাজনৈতিক মুক্তি। ইন 1993, 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ, ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হলো। অ্যান অনার, এটা একটা সম্মাননা। হি শেয়ার, তিনি ভাগাভাগি করে নিয়েছিলেন উইথ FWD ক্লার্ক, FWD ক্লার্কের সাথে। উনি আবার কে? দ্য হোয়াইট আফ্রিকান লিডার, যিনি ছিলেন একজন আফ্রিকার শ্বেতাঙ্গ নেতা। হু হ্যাড ফ্রিড হিম, যিনি তাকে মুক্ত করেছিলেন ফ্রম প্রিজন, কারাগার থেকে 3 ইয়ার্স আর্লিয়ার, 3 বছর আগেই। অ্যান্ড নেগোশিয়েটেড দ্য এন্ড অফ অ্যাপারথেইড, এবং বর্ণ বৈষম্যের এটাকে নেগোশিয়েটের মাধ্যমে শেষ করতে চেয়েছিলেন। একটু এই প্যারাটা ক্লিয়ার করে একটু বলো তো ভাইয়া, আমরা এই প্যারাটা কি ক্লিয়ার হয়েছি? আমরা যে প্যারাটা বললাম, আচ্ছা আচ্ছা, আমরা যে প্যারাটা পড়লাম এই প্যারাটাকে তোমরা ক্লিয়ার হয়েছো? একটু জানিয়ে দাও, একটু আমাকে জানিয়ে দাও যে প্যারাটা আমরা পড়লাম, যে প্যারাটা আমরা পড়লাম এই প্যারাটাকে তোমরা ক্লিয়ার হয়েছো? একটু জানিয়ে দাও তো, একটু দ্রুত জানিয়ে দাও এই প্যারাটা আমরা ক্লিয়ার কিনা, এই প্যারাটা আমরা ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলেই একদম অসাধারণ মচৎকার ভাবে ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আসো কি আসছে? নেলসন ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে, ওয়েন্ট অন টু প্লে হচ্ছে পালন করে গেছেন। একসাথে আমরা এখানে অর্থ তুলব। হ্যাঁ, ওয়েন্ট অন টু প্লে, পালন করে গিয়েছেন। কি পালন করে গিয়েছেন? প্রমিনেন্ট রোল। প্রমিনেন্ট মানে হচ্ছে উল্লেখযোগ্য, রোল মানে হচ্ছে ভূমিকা। তাহলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। একটু তুমি বলো তো ভাইয়া, এখানে দেখো এই যে আর্টিকেলের পর দুইটা ওয়ার্ড বসছে, তাহলে বলতো প্রমিনেন্ট এটা কি হবে, আর হচ্ছে রোল এই শব্দটা কি হবে? একটু দ্রুত জানিয়ে দাও তোমরা, কে কোনটা কোনটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ, দেখি কে কে পারে। ওকে, আচ্ছা, প্রমিনেন্ট রোল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। কোথায়? অন দা ওয়ার্ল্ড স্টেজ, বিশ্বমঞ্চ, বিশ্বমঞ্চে বিশাল এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গিয়েছেন। এই দেখো অ্যাজ, হিসেবে, কি হিসেবে? এই দেখো অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি, খেয়াল করছো? এই দেখো ভাইয়া অ্যাডভোকেট, এই দেখো আর্টিকেল, এই দেখো অফ, তাহলে চোখ কান বন্ধ করে বলে দাও এটা নাউন, তাই না? আচ্ছা, অ্যাডভোকেট মানে এখানে বলবো আমরা প্রবক্তা বা সমর্থনকারী। প্রবক্তা, কিসের প্রবক্তা ছিলেন? হিউম্যান ডিগনিটি তথা মানব মর্যাদা, তাই না? মানব মর্যাদা, মানব মর্যাদার একজন প্রবক্তা হিসেবে। ইন দ্য ফেস, এই দেখো ফেস, এই দেখো ভাইয়া ফেস, এই দেখো দা আসছে, এই দেখো অফ আসছে। তুমি কিন্তু এখন ইজিলি ধরতে পারো কোনটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ। এভাবে যদি আমি তোমাকে 10টি প্যাসেজ জাস্ট পড়িয়ে দিতে পারি, তুমি দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলতেই পারো তখন এটা এটা এই প্রকারের পার্টস অফ স্পিচ, এটা 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 ইজিলি ধরতে পারবা ইনশাআল্লাহ। ওকে, জাস্ট লেগে থাকো ইনশাআল্লাহ। ওকে, এবং তোমরা তো জানো যে আমাদের ইবিআই হাটে কিন্তু আমরা 6 দিনের জন্য, অনেকের রিকোয়েস্টে আমরা 6 দিনের জন্য কিন্তু ভর্তি বাড়িয়েছি। তোমরা চাইলে আমাদের ব্যাচে এখনো হচ্ছে তোমাদের যে 3600 টাকার কোর্স ফি মাত্র 1600 টাকা। হ্যাঁ, যদি আগে 1500 ছিল,
আমরা 1300 টাকার অফার দিয়েছিলাম, এরপর 1500 টাকা, এরপর এখন চলছে 1600 টাকা। চাইলে তুমি এনরোল করতে পারো। ওকে, দেখো চ্যালেঞ্জ র্যাঙ্কিং ফ্রম পলিটিক্যাল রিফ্রেশন টু এইডস। এই দেখো পলিটিক্যাল রিফ্রেশন, পলিটিক্যাল মানে কি রাজনৈতিক, আর রিফ্রেশন শব্দের অর্থ হচ্ছে নিষ্পেষণ, আর এইডস তো এইডস বুঝো। এখানে টু শব্দের অর্থ আমরা যদি মতো বলি, লাইক মতো, তাহলে এখানে অর্থ উঠাতে আমাদের সহজ হয় আর কি। ভাইয়া ক্লাস রুটিন দিলে ভালো হতো। ভাইয়া ক্লাস রুটিন তো আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ, তোমার ক্লাস রুটিন আমাদের প্রাইভেট ব্যাচে দেওয়া আছে। দেখো তাহলে একসাথে যদি অর্থটা উঠাই ফেলতে পারি, এই 3টা লাইনের অর্থ একদম পুরো শেষের দিক থেকে উঠাবা। দেখো কিভাবে, এই দেখো এইডস এর মতো রাজনৈতিক নিষ্পেষণ থেকে চ্যালেঞ্জ মোকাবেলার ক্ষেত্রে মানব মর্যাদার একজন প্রবক্তা হিসেবে বিশ্ব মঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন ম্যান্ডেলা। একদম পিছনের দিক থেকে দেখো, তুমি তোর বইটা যদি কাছে থেকে থাকে একদম উঠাও। দেখো এইডস এর মতো রাজনৈতিক নিষ্পেষণ থেকে চ্যালেঞ্জ মোকাবেলায় মানব মর্যাদার একজন প্রবক্তা হিসেবে বিশ্ব মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন ম্যান্ডেলা। কি অর্থ হয়েছে বলো? এই অর্থ ক্লিয়ার? একটু বলো তো, একটু বলো অর্থটা ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এরপর আসো, হি ফরমালি মানে হচ্ছে ভাইয়া যথাবিধি। ফরমালি শব্দের অর্থ হচ্ছে যথাবিধি, নিয়ম মাফিক। লেফট ত্যাগ করেছিলেন। পাবলিক লাইফ মানে হচ্ছে কি বলবো, তোমার জনমুখী তার যে জীবন ছিল। ইন জুন 2004 সালে, হ্যাঁ 2004 সালে উনি উনার যে জনমুখী যে জীবন ছিল, পাবলিক লাইফ যেটা ছিল, এটা ত্যাগ করেছিলেন হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনে। টেলিং মানে কি, বলিয়া কি বলেছিলেন, হি ইজ তার অ্যাডোরিং কান্ট্রিম্যান। এই দেখো তাহলে একটু বলো তো ভাইয়া অ্যাডোরিংটা কি হবে? এই দেখো পসেসিভ অ্যাডজেক্টিভ আসছে, তাহলে এরপরে এটা কি হবে? ডেফিনেটলি কি অ্যাডজেক্টিভ, আর এটা হবে নাউন নাকি? অ্যাডোরিং মানে কি প্রিয়, যাকে আমরা বলি আদর করি না, আদর আদর আদর। কান্ট্রিম্যান মানে হচ্ছে দেশবাসী, মানে তার প্রিয় দেশবাসীকে বলিয়া, তার প্রিয় দেশবাসীকে বলিয়া কি বলেছিল? ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট কিন্তু হি রিমেইনড, রিমেইন মানে লেখো রয়ে যাওয়া, রিমেইন শব্দের অর্থ লেখো রয়ে যাওয়া, তিনি রয়ে গিয়েছেন। এই দেখো ওয়ান অফ দা, এই দেখছো এই যে ওয়ান অফ দা লেখো অন্যতম। ওয়ান অফ দা শব্দের অর্থ হচ্ছে তোমার কি, লেখো তো অন্যতম। অন্যতম মানে কি, অনেকের মধ্যে একজন। অন্যতম কি ছিলেন? ওয়ার্ল্ডস, বিশ্বের, মোস্ট মানে সর্বাধিক, রিভার্ড পাবলিক ফিগার মানে সর্বাধিক জনপ্রিয় একজন পাবলিক ফিগার ছিলেন। পাবলিক ফিগার তো বুঝো, পাবলিক ফিগার তো পাবলিক ফিগারই বলে, এর বাংলা কি পড়বো? এর বাংলা দরকার নেই। মানে আমাদের সমাজে বর্তমানে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড এমন হয়ে গিয়েছে, তার না বাংলা দিয়ে ভালো বুঝি না। যেমন পাবলিক ফিগারে বাংলা কি বলবা? স্যার আমি পাবলিক ফিগারই বুঝছি। হ্যাঁ ওকে ফাইন, তুমি এইটুকু লিখে রাখো, দরকার নেই। তার মানে হি রিমেইন ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ভড পাবলিক ফিগার, তিনি বিশ্বের অন্যতম সবচাইতে জনপ্রিয় একজন পাবলিক ফিগার হিসেবে রয়ে গিয়েছেন। এই তো কম্বাইনিং মানে কি মিশ্রণ ছিল, কিসের মিশ্রণ? সেলিব্রিটি, স্পার্কল, তার মধ্যে ঝকঝকা কীর্তিমান অনেক কিছুর মিশ্রণ তার মধ্যে ছিল। উইথ আনওয়েভারিং মানে দ্বিধাহীন মেসেজ, বার্তা ছিল অফ ফ্রিডম, রেসপেক্ট এন্ড হিউম্যান রাইটস, তথা মানবাধিকার, সম্মান এবং স্বাধীনতার একটা দ্বিধাহীন বার্তা তার মধ্যে ছিল। কারণ তাকে দেখলেই মনে হইতো একটা স্বাধীনতার একজন সেই রকম একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, এরকমটা মনে হতো, তাই না? সেই কথায় অ্যাডোরিং মানে কি? অ্যাডোরিং হচ্ছে প্রিয়। অ্যাডোরিং শব্দের অর্থ হচ্ছে প্রিয়। অ্যাডোরিং শব্দের অর্থ হচ্ছে প্রিয়। আমি একসাথে পুরোটা অর্থ, এইটুকু অর্থ করেই দিলাম, এইটুকুর অর্থটা বলে দিই। দেখো, হি ফরমালি লেফট পাবলিক লাইফ, তিনি যথাবিধি নিয়ম মেনে জনমুখী জীবন ত্যাগ করেছিলেন। ইন জুন 2004 হিজ 86th বার্থডে, তার 86তম জন্মদিনে 2004 সালের জুন মাসে যথাবিধি উনি ওনার জনমুখী জীবন ত্যাগ করেছিলেন। টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার প্রিয় দেশবাসীদেরকে বলিয়া, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট কিন্তু হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার, কিন্তু তিনি বিশ্বের সর্বাধিক
জনপ্রিয় পাবলিক ফিগারদের মধ্যে অন্যতম হিসেবে রয়ে গেছেন। আচ্ছা, কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কল, তার মধ্যে কীর্তিমান ঝকঝকা অনেক কিছুর মিশ্রণ রয়েছে, উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, মানবাধিকার, সম্মান এবং স্বাধীনতার দ্বিধাহীন বার্তার সাথে সেলিব্রিটি স্পার্কল এর সংমিশ্রণ তার মধ্যে রয়েছে। ওকে, একটু বলো তো ভাইয়া, আমরা এই অংশটুকুর অর্থ ক্লিয়ার কিনা একটু আমাকে জানিয়ে দাও। এই অংশটুকুর অর্থ আমরা ক্লিয়ার কিনা, একটু দ্রুত বলতে হবে, একটু দ্রুত বলতে হবে। এই অংশটুকুর অর্থ কি আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এই অংশটুকুর অর্থ ক্লিয়ার হয়েছে। চলো আমরা এরপরে আরেকটু প্যারার মধ্যে চলে যাচ্ছি। হি ইজ, তিনি ছিলেন এট দা এপিসেন্টার। ভাই এপিসেন্টার মানে হচ্ছে কি জানো? মধ্যমণি। তিনি ছিলেন মধ্যমণি। কিসের মধ্যমণি? অফ আওয়ার টাইম, আমাদের সময়কার মধ্যমণি উনি ছিলেন। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের সাউথ আফ্রিকারও মধ্যমণি তিনি ছিলেন। হ্যাঁ, স্পার্কল মানে কি স্যার? স্পার্কল মানে হচ্ছে ঝকঝকা, উজ্জ্বল, এরকম কিছু বুঝিয়ে থাকে স্পার্কল। ওকে, আচ্ছা, তারপরে আসো, তারপরে আফ্রিকা এন্ড ইয়োর্স, তোমারও মধ্যমণি সে। হোয়ার এভার, যেখানেই ইউ আর, যেখানেই তুমি থাকো না কেন। নাদিন গার্ডিমার একজন ব্যক্তি, দ্য সাউথ আফ্রিকান রাইটার, সাউথ আফ্রিকার একজন লেখক, এন্ড নোবেল ল্যাউরেট। ভাই ল্যাউরেট মানে হচ্ছে বিজয়ী, নোবেল বিজয়ী ছিলেন ফর লিটারেচার, সাহিত্যে নোবেল বিজয়ী একজন লেখক। ওয়ান্স রিমার্কড, একদা উনি মন্তব্য করেছিলেন, উনি হচ্ছেন আমাদের মধ্যমণি। আচ্ছা, এরপরে দ্য ইয়ার্স, যে বছরগুলি ম্যান্ডেলা স্পেন্ট, ম্যান্ডেলা ব্যয় করেছিল, বিহাইন্ড, পিছনে, বাট, কারাযাপন, কারাযাপনের পিছনে ম্যান্ডেলা যে বছরগুলি ব্যয় করেছিল, মেড হিম, ওই বছরগুলি তাকে তৈরি করেছিল দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার, বিশ্বের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দী। প্রত্যেকটা ওয়ার্ড আমি বলে দিয়েছি কিন্তু। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক কারাবন্দী হিসেবে তাকে তৈরি করেছিল। অ্যান্ড আ লিডার, এবং একজন নেতা, নেতা হিসেবে কি নেতা? মিথিক স্ট্রাকচার। দেখছো, মিথিক মানে পৌরাণিক যে গঠন, পৌরাণিক, আধ্যাত্মিক, যাকে আমরা ধর্মীয় ভাষায় বলি, আমাদের ধর্মীয় নেতা যাকে বলি, মিথিক স্ট্রাকচার, ধর্মীয় নেতা, আধ্যাত্মিক নেতা হিসেবেও ফর মিলিয়নস মানে কি লক্ষ লক্ষ সাউথ আফ্রিকানস, এই যে এন্ড সাউথ আফ্রিকা তথা হাজার হাজার কৃষ্ণাঙ্গ সাউথ আফ্রিকান যারা আছে এদের কাছে, এন্ড এবং আদার অন্যান্য অপরিস্ট পিপল, অপরিস্ট মানে নির্যাতিত জনগণ, নির্যাতিত জনগণের কাছে, ফার বিয়ন্ড মানে কি ছাড়াইয়া, ফার বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার, তার দেশের সীমানা, তার দেশের সীমানা ছাড়াইয়াও, তথা উনি আফ্রিকানদের কাছে একজন মিথিক স্টার্টার ছিলেন। আবার আদার অপরিস্ট পিপল তথা অন্যান্য নির্যাতিত যে সমস্ত জনগণ ছিল ওই সমস্ত জনগণের কাছে উনি একজন মিথিক স্টার্টার, আধ্যাত্মিক একজন নেতা উনি ছিলেন। যেমন মনে পড়ে আমার একটা আমেরিকার যে তোমার বারাক ওবামা একজন প্রেসিডেন্ট ছিলেন, হ্যাঁ, এর আগে উনি কৃষ্ণাঙ্গ ছিলেন। উনি ওনার শেষকৃত্যের অনুষ্ঠানে গিয়ে, নেলসন ম্যান্ডেলার শেষকৃত্যের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন, আমি বারাক ওবামা আজ আমেরিকার মতো একটা জায়গার প্রেসিডেন্ট হতে পেরেছি এই নেলসন ম্যান্ডেলার কারণে। কারণ উনি যদি এই যদি যুদ্ধ সংগ্রাম যদি না করতো তাহলে আমরা কৃষ্ণাঙ্গরা এই বড় বড় অবস্থানে আসতে পারতাম না। তথা কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে যে আধিপত্য, এটা ওটা যে একটা মারামারি হাঙ্গাম এটা ওটা যে ছিল, সেটা ডিসমিস করার পিছনে অন্যতম অবদান ছিল এই নেলসন ম্যান্ডেলার। ওকে, সেই কথাটা সর্বজন স্বীকৃত সারা পৃথিবীব্যাপী। সো আমরা দেখো এই প্যাসেজটুকু পড়ে আমরা বঙ্গানুবাদটা সুন্দর করে বুঝতে পেরেছি। আশা করছি তোমরা প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ তোমরা লিখছো। আচ্ছা, তোমাদেরকে আবার আরেকটু স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি যে আমরা তিনজন কিন্তু আলহামদুলিল্লাহ ইবিআই হাট অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটি, হাসনাত, আমির এবং তানভীর, আমরা তিনজন মিলে যে কোর্সটি চলছে, দ্রুত তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবা। কারণ আমরা আজকে যেমন আমার ইংলিশ ক্লাস ফ্রি ক্লাস শেষ, এরপরে আমার যে ক্লাসগুলি রয়েছে সবগুলো কিন্তু প্রাইভেট ব্যাচে হবে, আর ফ্রিতে কিন্তু ক্লাস নিব না। সুতরাং আমাদের ক্লাস যদি পেতে চাও দ্রুত আমাদের কোর্সে কিন্তু তোমাকে এনরোল করে ফেলতে হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? একদম 100 500 নাম্বারের মধ্যে 450 পাইয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। জাস্ট আমাদের সাথে লেগে থাকবা, চেষ্টা করবা, পড়বা ইনশাআল্লাহ, আমাদের গাইডলাইন মেনে চলো, ইনশাআল্লাহ ভালো করবা। ওকে, আচ্ছা ভাইয়া, এরপরে আসো আমরা, ও আচ্ছা এটা শেষ হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্তই বোধহয় ছিল।
যদিও তারপর লাস্টে আর অল্প একটু অংশ হয়তো বাকি আছে। মোটামুটি মূল একটা প্যাসেজ থেকে তোমরা জানো যে ফার্স্ট তোমাদের তো যে ফার্স্ট পেপারে যে আইটেম গুলি আসে, তোমাদের কি ফার্স্ট প্যাসেজ থেকে এমসিকিউ এবং শর্ট কোশ্চেন আসে, এরপর সেকেন্ড আরেকটি প্যাসেজ আসে যে প্যাসেজ থেকে তোমাদেরকে ফ্লো চার্ট লিখতে বলে, এরপর থার্ড আরেকটি প্যাসেজ আসে যে প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে বলে। কিন্তু তোমরা একটা কথা খেয়াল রাখবে, যেমন আমি যখন পড়াই, আমার পড়ানোর সময় হচ্ছে একটা প্যাসেজ যখন আমি পড়াবো ওই প্যাসেজ থেকে, কারণ এইটা যে ফার্স্ট প্যাসেজ হিসেবে আসবে তার তো কোনো সিউরিটি নাই, এটা যে সেকেন্ড প্যাসেজ হিসেবে আসবে তারও তো কোনো সিউরিটি নাই, এটা যে থার্ড প্যাসেজ হিসেবে আসবে তারও তো কোনো সিউরিটি নাই। তথা একটা প্যাসেজ আমরা তিনটা স্টাইলেই তোমাদেরকে পড়িয়ে দিবে ইনশাআল্লাহ। যেমন আমার এই ব্যাচে ইবিআই হার্ট 1.0 এই ব্যাচটিতে আমি একদম যে প্যাসেজটি পড়াবো ওই প্যাসেজ থেকে এমসিকিউ কি কি হতে পারে তা দেখিয়ে দেওয়া হবে, তার শর্ট কোশ্চেন কি কি হতে পারে তা দেখিয়ে দেওয়া হবে, এই প্যাসেজ থেকে ফ্লো চার্ট কিভাবে আসতে পারে তা দেখিয়ে দেওয়া হবে, সামারিটা আসলে কিভাবে লিখবো আমরা সেটাও এখান থেকে দেখিয়ে দেবো। সো চলো আমরা প্যাসেজটা তো পড়ে ফেললাম, এখন এখান থেকে হচ্ছে আমরা এমসিকিউ গুলো অ্যানালাইসিস করে ফেলি। অলরেডি অনেকগুলো এমসিকিউ, এই এমসিকিউটা তোমরা অ্যানালাইসিস করেছো, এটা দেখানো দরকার নেই। আচ্ছা ওকে, এবার 2 নম্বর এমসিকিউটা এটা অলরেডি আমরা প্যাসেজ পড়তে গিয়ে ক্লিয়ার করে ফেলেছি। আচ্ছা 3 নম্বর এমসিকিউ এটাও আমরা ক্লিয়ার করে ফেলেছি। এরপর দেখি আমাদের 4 নম্বর কি আসছে, 4 নম্বর এমসিকিউটাও আমরা ক্লিয়ার করে ফেলেছি। এরপর দেখো আমরা 5 নম্বর আরেকটা এমসিকিউ এটাও আমরা ক্লিয়ার করে ফেলেছি। এরপর হচ্ছে আমরা 6 নম্বর এটাও ক্লিয়ার করে ফেলেছি। আচ্ছা তারপরে প্যাসেজ পড়তে পড়তে আমরা সমাধান, এই যে জি নাম্বার আমরা সমাধান করে ফেলেছি। এরপর কি আসছে, এই যে অ্যাপারথেইড যে শব্দটি আসছে, অ্যাপারথেইড তোমরা পড়ছো না, এটা কি বর্ণ বৈষম্য, তাই তো ভাইয়া? এটার অ্যান্সার করো তো দেখি পারো কিনা। অ্যাপারথেইড মানে কি, বর্ণ বৈষম্য। তাহলে অ্যাংজাইটি মানে উদ্বিগ্নতা, পার্টিশন মানে কি অংশগ্রহণ, এটা নাকি প্রিপারেশন প্রস্তুতি, নাকি ডিসক্রিমিনেশন তথা বৈষম্য, কোনটা হবে? হ্যাঁ তাহলে অ্যাপারথেইড এর বাংলা কি হবে তুমি বলো। অ্যাপারথেইড তাহলে অ্যান্সার হিসেবে কি হবে? দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো দেখি কে কে পারে। ওকে থ্যাংক ইউ, তার মানে ডেফিনেটলি থ্যাংক ইউ, অনেকে অ্যান্সার রাইট। তাহলে অ্যাপারথেইড বর্ণ বৈষম্য, তার সিনোনিম হিসেবে নিতে পারে ডিসক্রিমিনেশন, তাই না ভাইয়া? ডিসক্রিমিনেশন মানেও কি তোমার জাতিগত বৈষম্য আমরা বলে থাকি। ওকে ফাইনাল হয়ে গেল আমাদের এটা অ্যান্সার ক্লিয়ার। আচ্ছা এরপর দেখো আরেকটি কোশ্চেন আসছে, এই দেখো দা ওয়ার্ড এপিসেন্টার ইন দা টেক্সট মিন্স। হ্যাঁ আচ্ছা দেখো, হ্যাঁ ওকে 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 আসেন আসেন একটু শোনো। এখানে তোমরা যারা 26-এর আছো ভাইয়া ভয় নেই তোমাদেরকে, আমরা 25-এর সিলেবাস এবং 26-এ তোমরা দেখেছো বেশ কিছু প্যাসেজ চেঞ্জ হয়েছে, সমস্যা নাই সব পড়িয়ে দিব, ভয় নাই রে ভাই। এখন আমাদের এই ব্যাচে 26-এর স্টুডেন্টও আছে, আবার 25-এর স্টুডেন্টও কিন্তু আছে, সকলে এখানে একই তো পড়া। জাস্ট 26-এ তোমাদের ফার্স্ট পেপারে হালকা কিছু চেঞ্জ হয়েছে, সমস্যা নাই, 26-এরও ফুল সিলেবাস আমরা পড়িয়ে দিব। সো 26 ব্যাচেরও তোমরা যারা আছো আমাদের সাথে যুক্ত হয়ে যাও, ভয় নাই ভাইয়া। আজ দেখো এপিসেন্টার, আমরা এপিসেন্টার মানে কি পড়লাম বলো তো? মধ্যমণি, তাই না? মধ্যমণি। এখন দেখো তো তাহলে কি এটা কি ম্যাজেস্টিক? না ভাইয়া ম্যাজেস্টিক হতে পারে না। তারপরে কি অ্যাকুজেশন? না। রিউনিয়ন? না। কি এই ফোকাল পয়েন্ট। ফোকাল পয়েন্ট মানে কি কেন্দ্রবিন্দু যাকে আমরা বলি, ফোকাল পয়েন্ট কি কেন্দ্র বিন্দু, তথা আমরা এটাকে মধ্যমণি ধরতে পারি, তাই না ভাইয়া? ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আই নাম্বারটা ক্লিয়ার করতে পেরেছি। এরপর আসেন যে নাম্বার, এই যে আরেকটা আসছে, আই হ্যাভ চেরিশ দ্য আইডিয়াল অফ আ ডেমোক্রেটিক। ওই যে পরবর্তী আরেকটা প্যারা ছিল, আরেকটা প্যারা ছিল, এই প্যারা থেকে কোশ্চেনটা আসছে। দা আই হ্যাভ চেরিশড আমি আশা পোষণ করেছি, দা আইডিয়াল এমন একটা আদর্শ অফ আ ডেমোক্রেটিক গণতন্ত্র এন্ড ফ্রি সোসাইটি মুক্ত সমাজের, হুইচ যেখানে অল পারসন সমস্ত ব্যক্তি লিভ টুগেদার মানে কি একত্রে একসাথে বসবাস করবে, ইন হারমোনি মিলেমিশে, উইথ ইকুয়াল অপরচুনিটিস মানে কি সমান সুযোগ সুবিধা নিয়ে তারা বসবাস করবে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝেছো বাই দিস স্টেটমেন্ট? উনি যে বলেছিলেন যে আমি এমন একটা আদর্শ এবং এমন একটা ফ্রি সমাজ আমি কল্পনা করি যেখানে সকলে আমরা মহব্বতের সাথে মিলেমিশে একত্রে একসাথে আমরা বসবাস করব, এটার দ্বারা উনি কি বুঝিয়েছিলেন নিচে একটু পড়ে দেখো। টু এনশিওর নিশ্চিত করতে চেয়েছিলেন, আর ডেমোক্রেটিক এন্ড ফ্রি সোসাইটি একটা হচ্ছে গণতান্ত্রিক এবং একটা মুক্ত সমাজ উনি এনশিওর করতে চেয়েছিলেন। অল পিপুল শুড লিভ হারমোনিয়াসলি, সকল জনগণ মিলেমিশে একত্রে একসাথে বসবাস করবে এটা উনি চেয়েছিলেন। হ্যাভিং ইকুয়াল ফ্যাসিলিটিস তিনি সমান অধিকার চেয়েছিলেন। অল অফ দা অ্যাবভ অ্যান্সার, তথা যে উপরে যতগুলা বলেছে সবগুলাই কারেক্ট, কোনটা হবে তোমরা অ্যান্সার করে দেখি পারো কিনা। স্যার আপনি সব ওয়ার্ডের মিনিং বলেন এমসিকিউ অপশনে। হ্যাঁ বলে দিচ্ছি তো, আমি তো সবগুলো ওয়ার্ডেরই তো মিনিং বলে দিচ্ছি। আচ্ছা এখন কোনটা হবে তাহলে? ডেফিনেটলি তাহলে অল অফ দা অ্যাবভ অ্যান্সার, তো প্রত্যেকটা অ্যান্সারই রাইট। ওকে থ্যাংক ইউ সো মাচ, সকলে অ্যান্সার করে দিয়েছো। তাহলে কি 4 নাম্বার তো আইভি। ওকে হয়ে গেল। তাহলে দেখো 10টা এমসিকিউ আমরা ক্লিয়ার করে ফেললাম।
এরপরে আসো এমসিকিউর পরে কি রয়েছে, এই দেখো এমসিকিউটা তুমি কিভাবে লিখবা তারও প্যাটার্ন দেখো, একদম সুন্দর করে দেখিয়ে দেওয়া হয় এখানে। আমরা প্রত্যেকটা ক্লাসে এক কথায় এমসিকিউর অ্যান্সারটাও কিভাবে বোর্ড পরীক্ষায় লিখবো একদম সুন্দর। এই দেখো তোমার খাতা, এই দেখো খাতায় একদম তুমি হাত দিয়ে টেনেছো, এই যে আনসার টু দা কোশ্চেন নং 1 একের কি এখানে কত এ নাম্বারটা, তাই না? এখানে সরি, এখানে একটু হয়তো মিস হয়েছে, আমরা এখানে হচ্ছে একের এ নাম্বার তো অপশন এটা, অথবা এখানে নাম্বারটা দিয়ে দিও, সমস্যা, এটা দিয়ে তো বুঝবা এখানে কি এ এ বা বি, যাই হোক ওটা নিয়ে আমাদের আহামরি সমস্যা হবে না। এখানে তুমি যে নাম্বারটা হবে এই নাম্বারটা জাস্ট দিয়ে দেবা, ব্যাস, এই তো, তাই তো? দেখো এই যে অ্যান্সারটা দিবে লিখবা সুন্দর করে অ্যান্সার, দেখো সাজানো গোছানো। এই যে তোমার কি এ নাম্বারের, দেখো এ নাম্বারে একটু খেয়াল করে দেখো যে আমার হচ্ছে কোন এই কালো লালটা নিলাম, এই এ নাম্বারের 3 নাম্বার অ্যান্সার একটু হালকা ডিজাইন করে লিখে দিলাম এটা, দেখো বি প্লাস এটা দিয়ে আবার এটাও লিখে দিলাম, হ্যাঁ C1 এটা লিখে দিলাম। মানে এক কথা তোমরা অনেকে বলো স্যার শুধু এইটুক লিখলে হবে না, ভাইয়া শুধু এইটুক লিখলেও হয়, সমস্যা নেই। স্যার তীর চিহ্ন কি দিতেই হবে? আরে পাগল, এটা কোনো বাধ্যতামূলক না। হ্যাঁ স্যার, কিন্তু এইভাবে করে টোটালটা লিখলে একদম সুন্দর সাজানো গোছানো। কারণ এমসিকিউতে অ্যান্সার কারেক্ট হলে স্যার ফুল মার্কস দিতে বাধ্য, তবে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে লেখা থাকলে স্যারের একটু মনটা ভালো, খুব সাজানো গোছানো পরিপাটি, হ্যাঁ তোর চেহারা যাই হোক না কেন, স্যার যখন তোর খাতাটা পরিপাটি দেখবে স্যারের মনটা ভাল লাগবে, হ্যাঁ ভাল লাগে, সুন্দর একটা নাম্বার তোকে দিয়ে দিবে। বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছে, তাই না? আচ্ছা, এরপর আসো, এই দেখো এখান থেকে দেখো আমাদের যে কয়টা এমসিকিউ আসছে, আমি মোস্ট ইম্পর্টেন্ট 5টি এমসিকিউ এখানে দেখাই দিয়েছি, তোমরা একটু তোমাদের একটু খেয়াল করো। এর শেষ ভয় নেবে, আমাদের প্রায় শেষের দিকে চলে আসছে আমরা। এই যে হোয়াট ইজ অ্যাপার্থিড, বর্ণ বৈষম্য কি, ডু ইউ সাপোর্ট ইট, তুমি কি সমর্থন করো, যদি করে থাকো তো কেন, হোয়াই নট, কেন নয়। হুইচ ওয়ার্ডস বাই ম্যান্ডেলা ইন্সপায়ার ইউ মোস্ট, মানে নেলসন ম্যান্ডেলার কোন ওয়ার্ডটা তোমাকে সবচাইতে বেশি ইন্সপায়ার করেছে, অনুপ্রাণিত করেছে। আমরা অনেক সময় প্রশ্ন বুঝি না, যেমন আমি যখন পড়াবো প্রত্যেকটা ক্লাস একদম সুন্দর করে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে, এমনিতে হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, এই শর্ট কোশ্চেন্স গুলা কিভাবে লিখতে হয় তার টেকনিক তো শেখানো হবেই হবে, সাথে সাথে প্র্যাকটিক্যালি এই প্যাসেজ থেকে যতগুলো প্রশ্ন আসতে পারে ওই প্রশ্নগুলি একদম প্র্যাকটিক্যাল লিখে লিখে, বইয়ের ভাষা না, বইয়ের ভাষার মতো না। ধরো একটা প্যাসেজ থেকে আমি মোটামুটি যদি তোমাদের তো 5টা করে কোশ্চেন আসবে, কিন্তু আমি কি করি এখানে 7টা 8টা 9টা 10টা, মানে যতগুলা কোশ্চেন হতে পারে অ্যানালাইসিস করে এই 8-10টা কোশ্চেন নিয়ে সরাসরি আমার ভাষায়, আমার ভাষা মানে হচ্ছে তোমার ভাষা, আমি প্যাসেজটা পড়ার পরে এই প্যাসেজ থেকে যতগুলা এমসিকিউ হতে পারে, যতগুলা শর্ট কোশ্চেন হতে পারে, সব সম্ভাব্য সবগুলি এনে আমার মতো করে ক্লিয়ার করে ধরায় বুঝাই দিব, ব্যাস তুমি ক্লিয়ার একদম। তার মানে হচ্ছে আমাদের ক্লাসগুলা করলেই তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে ভাইয়া? ওকে, আচ্ছা এরপর আসো তাহলে, এই তো ইন্সপায়ার, হোয়াই, কেন ওয়াজ ম্যান্ডেলা অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, নেলসন ম্যান্ডেলাকে কেন নোবেল শান্তি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। হোয়াট ইজ ডেমোক্রেসি, গণতন্ত্র কি। হাউ ডু দ্য পিপল অফ দ্য ডেমোক্রেটিক ওয়ার্ল্ড রিমেম্বার ম্যান্ডেলা, এই ডেমোক্রেটিক ওয়ার্ল্ডে যে সমস্ত জনগণ ম্যান্ডেলাকে কিভাবে স্মরণ রাখবে, হ্যাঁ এই যে হাউ, কিভাবে স্মরণ রাখবে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ 1993 1994, তথা এই যে আমরা যে আমাদের সালগুলা পেয়েছিলাম 1993 1994 2004, এই যে সালগুলি পেয়েছিলাম এই সালগুলার সিগনিফিকেন্সটা কি, এটা তুমি তোমার মতো করে লেখো। তাহলে এখানে 5টি কোশ্চেন আনছি, আর মোটামুটি 5 থেকে 7টি কোশ্চেন আসছে, তথা 8 থেকে 9টা 10টা 11টার মতো কোশ্চেন নরমালি প্রত্যেকটা প্যাসেজের মধ্যে থাকে, যে প্যাসেজগুলা তুমি একটু যদি অ্যানালাইসিস করে পড়ো বাস ক্লিয়ার। এখন এখানে আরেকটি কথা বলি, যেমন ধরো তোমাদের সব মিলিয়ে সাপোজ যদি তোমার 30টি প্যাসেজ থাকে, কথা বুঝো, যেহেতু আজকে প্রথম ক্লাস ফার্স্ট পেপারের উপরে, সো আমি টোটাল কথাগুলো একটু ক্লিয়ার করে যাচ্ছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধরো এই যে ধরো সাপোজ 30টি প্যাসেজ তোমাদের আছে, তুমি এইচএসসি 25 হও, এইচএসসি 26 হও, হয় নো প্রবলেম, তোমার ধরো 30টি প্যাসেজ আছে, তা তোমার 30টি প্যাসেজ, যে মনে করো যে ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপার তার টার্গেট হচ্ছে প্রায় 90-র কাছাকাছি সর্বোচ্চ নাম্বার, তাকে হয়তো 30টাই পড়তে হবে। আর যার মনে করো স্যার আমি পাস করলেই হয় আর কি, জাস্ট পাস, তাহলে সর্বোচ্চ কত 10টা প্যাসেজ পড়লে বা 5টা প্যাসেজ পড়লে মোটামুটি কমন পড়ে যায়, বা অন্তত লিখে আসার মতো যোগ্যতা হয়ে যায়। আমি যেভাবে করে ক্লিয়ার করায় দেই, এইভাবে যদি 5টা প্যাসেজ যদি কোনো স্টুডেন্ট ক্লিয়ার করতে পারে ইনশাল্লাহ অন্তত পাস করবে, 40 পাবেও।
40 পাওয়ার নিয়েতে ভাই আমার কাছে পড়তে আসিস না, 40 পাওয়ার নিয়েতে আমার কাছে পড়তে আসিস না, কারণ আমি নিজে গোল্ডেন এ প্লাস পেয়ে আসছি, 90+ পেয়ে আসছি। সো আমি আমার স্টুডেন্টদেরকে আমি ওভাবে করেই পড়াই। তুই স্যার আমি তো পাস করা নিয়ে তো টেনশনে দেখি। আরে বেটা, আমি 4টা মাস সময় চাইছি না, 4টা মাস জাস্ট আমাদের সাথে লেগে থাকো, ইনশাল্লাহ তোমার ক্লাস পাওয়ানোর দায়িত্ব আমাদের কথাগুলো জাস্ট শুনিও, না বুঝলে তো আমরা আছি, বোঝানোর জন্য আছে। 4টা মাস সময় চাইছি তোমার কাছে, মাত্র 4টা মাস, সারাটা জীবন ভর তো ইংলিশ পড়ে আসছো, 4টা মাস আমাদের সাথে পড়ো, ইনশাল্লাহ দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? ওকে, এই দেখো এই যে কোশ্চেন গুলো আসছে, এখন দেখো এই কোশ্চেনের মধ্যে এই দেখো এটা, এই যে হোয়াট ইজ অ্যাপারথেইড, অ্যাপারথেইডটা কি, ডু ইউ সাপোর্ট ইট, তুমি কি এটা সাপোর্ট করো? এই দেখো সেম, দেখো একদম নিজের মতো করে লেখা। আমি জাস্ট আজকে হয়তো অলরেডি কত প্রায় তোমার 1 ঘন্টা হয়ে গিয়েছে, সমস্যা না, আমি আর বেশি হয়তো এত বেশি ব্যাখ্যা করবো না, অল্প জাস্ট একটু থিমটা তোমাদেরকে একটু বুঝিয়ে যাচ্ছি যে এভাবে করে আমরা মূলত পড়বো। এটা কি দেখো, অ্যাপারথেইড কি দিয়েছি, যে অ্যাপারথেইড ইজ অ্যান ইভিল পলিসি, যে অ্যাপারথেইডটা হচ্ছে একটা শয়তানি, ইভিল মানে কি, শয়তান বা খারাপ একটা পদ্ধতি, কিসের, অফ রেশাল সেগ্রিগেশন, একটা রেশাল সেগ্রিগেশন যেটা আছে এটার একটা ইভিল প্রসেস। ভাই দেখো তো অ্যান্সার হয়ে গেছে কিনা, এই দেখো এটা কি অ্যান্সার হয়ে গিয়েছে। এখন যারা মনে করো নর্মাল স্টুডেন্ট, এদের জন্য এতটুকু শেষ, আর বলবো না, কারণ আমি পড়াইতে গিয়ে বলে দিব এটা। যারা অনেক ভালো পারো তারা পুরো এতখানি লিখবা, যারা একটু মোটামুটি এইটুকু মানে তুমি কোন ক্যাটাগরির স্টুডেন্ট সেই ক্যাটাগরি অনুযায়ী আমি অ্যান্সার লেখার সিস্টেমটা তোমার শিখাই দেবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আচ্ছা দেখো, অ্যাপারথেইড ইজ অ্যান ইভিল পলিসি অফ রেশাল সেগ্রিগেশন, জাতিগত, রেশাল মানে কি, জাতিগত পড়ছিলাম না। আচ্ছা, সেগ্রিগেশন মানে বিভক্তি, জাতিগত বিভক্তির একটা শয়তানি বা বাজে একটা পন্থা হচ্ছে কি তোমার অ্যাপারথেইড, বর্ণ বৈষম্য। হয়ে গেল, শেষ। এখন এইটুকু যারা নর্মাল স্টুডেন্ট তারা এইটুকুই লিখবে, যারা একটু ভালো পারে তারা কি করবে, এই দেখ একটু ব্যাখ্যা করবে এখানে, হুইচ যেটা ফর্মালি সাধারণত প্রিভেইল ইন সাউথ আফ্রিকা, যেটা সাউথ আফ্রিকায় এই সুযোগ সুবিধাটা ছিল, সাউথ আফ্রিকায়। আরো দিস ইনহিউম্যান পলিসি, এই অমানবিক পদ্ধতি ইনভলভড, অন্তর্ভুক্ত ছিল কোথায়, পলিটিক্যাল, রাজনৈতিকভাবে, ইকোনমিক, অর্থনৈতিকভাবে, লিগ্যাল ডিসক্রিমিনেশন, এটার বিরুদ্ধে, এগেইনস্ট ব্ল্যাক পিপুল, এই যে দেখো মানে কৃষ্ণাঙ্গ জনগণের বিরুদ্ধে এই জায়গাগুলো ছিল। ওকে, এখন দেখ একটু ব্যাখ্যা করলাম হ্যাঁ। আচ্ছা, এরপরে দ্য হোয়াইট পিপুল অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকার শ্বেতাঙ্গ লোকজন যারা ছিল, ভিক্টিমাইজড, তারা কি করতো, ভিকটিম, আক্রান্ত করতো, হ্যাঁ, দ্য ব্ল্যাক পিপুল, এই কৃষ্ণাঙ্গ যারা ছিল এদেরকে ভিকটিম হিসেবে তাদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন এগুলি করতো। ওকে, দে আর উইথ রেশাল ডিসক্রিমিনেশন, জাতিগত বৈষম্যের সাথে, ডিপ্রাইভড দেম, তাদেরকে বঞ্চিত করতো, অফ অল হিউম্যান রাইটস, তাদেরকে সমস্ত প্রকার মানবাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করতো, এন্ড ট্রিটেড, আচরণ করতো, দেম মোস্ট ক্রুয়েলি, তাদেরকে নিষ্ঠুরভাবে তাদের সাথে আচরণ করতো। তো দেখো বলছে হোয়াট ইজ অ্যাপারথেইড, অ্যাপারথেইড জিনিসটা কি, যারা একটু নর্মাল পারবে তারা এতটুকু লেখাই শেষ, আর যারা একটু ভালো পারবে আর একটু কথা, যে এটা নিয়ে আফ্রিকাতে এই হতো সেই হতো, এটা মোটা প্যাসেজটা পড়ে যা বুঝছো তা আসার বছর 1-2 লাইন লিখে ফেললাম। ওকে, আচ্ছা এখন আসো, বলছে তোমার ডু ইউ সাপোর্ট ইট, তুমি কি এটাকে সাপোর্ট করো। আচ্ছা, এখন আমি কি লিখছি, আই ডু নট, এই দেখো আই ডু নট সাপোর্ট ইট, আমি ইহা সমর্থন করি না, হয়ে গেল শেষ। যারা একটু মিডিয়াম নর্মাল স্টুডেন্ট, আর দরকার নেই, ওকে আমি এটা সাপোর্ট করি না, শেষ। হোয়াই, যদি করো তা কেন, হোয়াই নট, কেন করো না, আমি তো করি না, এবং এটা কি করা উচিত হবে, তাহলে হোয়াই নট, সকলেরই আনসার এটা হওয়া উচিত। হোয়াই নট দেখি, এই দেখো বিকজ, এই দেখো বিকজ, কারণ বডিলি কালার, এই দেখো বডিলি মানে আমাদের বডির এই যে আমরা সাদা বা কালো, এটা ক্যান নট বি, হতে পারে না, দ্য কজ অফ ফ্যাক্টর ফর পলিটিক্যাল অ্যান্ড আদার সেগ্রিগেশন, তথা আমাদের এই বডির কালারটা কেন আমরা আসলে কেন করি না, যে আমাদের এই বডির কালারের মাধ্যমে আমরা এটাকে যাচাই বাছাই করবো না, এটা হতে পারে না। তুমি প্রেসিডেন্ট হবা না কি হবা, উচ্চ পদে যাবা কি না যাবা, এটা ডিপেন্ড করে কার উপরে, তোমার যোগ্যতার উপরে। তোমার এখানে চামড়া সাদা তাই তুমি সবকিছু সুন্দর মতো করে ইয়া করতে পারবা, আর চামড়া ব্ল্যাক তাই তুমি কোনো কিছু পাবা না, না, এটা তো হতে পারে না। জাস্ট ওই কথাটাকে আমরা একটু ব্যাখ্যা করেছি। ওকে, ইন হিউম্যান সাফারিং, শেষ। দেখো তারপরে একটা প্রশ্ন, যতগুলি প্রশ্ন হতে পারে আর ব্যাখ্যামূলক সুন্দর করে, যে তুমি কতটুকু লিখবা, তুমি কমন স্টুডেন্ট, তো তুমি জানো, তুমি কি মিডিয়াম নাকি লো নাকি হাই, এটা তো তুমি জানো, আমি আমার মতো করে অ্যান্সারটা দিয়ে আর ব্যাখ্যা করে দিব যে এইটুকু তোমরা লিখবে। এটা কি পারা যাবে না ভাইয়া, একটু বলো তো ভাইয়া,
হবে। এই দেখো একটা কোশ্চেন আমি দেখাইলাম, এভাবে করে দেখো, হুইচ ওয়ার্ডস বাই ম্যান্ডেলা ইন্সপায়ার ইউ মোস্ট, ম্যান্ডেলার কোন শব্দটা তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করেছে। এই দেখো, ইন হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ অন বিকামিং সাউথ আফ্রিকাস ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট, ম্যান্ডেলা সেড আই হ্যাভ ফট ইট, তো এই যে থ্রু আউট মাই লাইফ আই উইল ফাইট ইট নাও, আই উইল ডু সো আনটিল, এই যে এই কথাগুলো বলছিলেন, এই কথাগুলো উনি বলছিলেন না, এই ঠিক আছে। এই যে দিস ওয়ার্ডস, এই শব্দগুলি অফ ম্যান্ডেলা, ম্যান্ডেলার এই শব্দগুলি ইন্সপায়ার্ড মি, আমাকে অনুপ্রাণিত করেছে, বাস দ্য মোস্ট, শেষ। বলছে না যে তোমার ম্যান্ডেলার কোন শব্দগুলি তোমাকে সবচাইতে বেশি আকৃষ্ট করেছে, আমি এখানে লেখার পরে বলছি দিস ওয়ার্ডস অফ ম্যান্ডেলা, ম্যান্ডেলার এই ওয়ার্ডগুলা ইন্সপায়ার্ড দিতে পারো, ইন্সপায়ার্ড মি মোস্ট, আমাকে সবচাইতে বেশি আকৃষ্ট করেছিল, বাস। আমার আর কিছু, আমি আর কিছু লিখবো না, ওকে আমার অ্যান্সার হয়ে গিয়েছে। এখন যদি আর একটু ভালো পারো তাহলে কি, এইখানে আমি আর একটু ব্যাখ্যা করছি, আই লার্ন, আমি শিখেছি, ফ্রম দেম, তাদের থেকে, তথা এই সমস্ত ওয়ার্ডগুলা থেকে, দ্যাট যে আই উইল নেভার গিভ আপ, আমি কখনো ছেড়ে যাব না, হ্যাঁ, দেখো, পারসুইং মাই ড্রিম, আমি আমার স্বপ্ন থেকে কখনোই পিছপা হব না, ইভেন ইফ, যদিও আই ফল ওভার এন্ড ওভার, আমি বারবার ব্যর্থ হব, তাও আমি আমার স্বপ্ন থেকে পিছপা হব না, ওয়ান ডে আই উইল উইন, একদিন আমি জিতবো। তথা ম্যান্ডেলা তার জীবনের শেষ দিন পর্যন্ত তার চেষ্টা অব্যাহত রেখেছেন, তিনি তার দৃঢ় যে প্রকল্প ছিল এখান থেকে সরে আসেন নাই, 100 চেষ্টা করেছেন। তো ম্যান্ডেলার এই কথাগুলি আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে, এবং আমি আমার জীবনে এই কথাকে 100 পালন করার চেষ্টা করব। আমি যে ইচ্ছা পোষণ করেছি, আমি ইন্টারমিডিয়েট গোল্ডেন প্লাস পাবো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি আমার এই ইচ্ছা থেকে কখনোই পিছপা হব না, কখনোই পিছপা হব না, ব্যাস। তুমি লাস্টে এই কথাটুকু যে একটু যুক্ত করে দিলে, এক্সামিনার আর একটু খুশি হয়ে যাবে। আমি পারছি না, আমি কোন রকম পাস করলেই খুশি, এইটুকু আমার দ্বারা কষ্ট, তা আমার তো এক্সামিনারের অত খুশি তো দরকার নেই। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? একটু কথা বল, আমার কথা বুঝতে পেরেছ? ওকে, একটু বলো তো ভাইয়া, স্যার একটু কম লিখলে নাম্বার কম পাবো। হ্যাঁ স্বাভাবিক, একটু তো মনে করো যারা আচ্ছা, যারা একটু কষ্ট বেশি করেছে, তুমি নিজের বিবেকের কাছেই প্রশ্ন করে দেখো, একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার ক্লাসের ফার্স্ট বয় বা তোমার ক্লাসের সেকেন্ড যে বয় হোক না কেন, কিন্তু সে কষ্ট করে একটা জায়গা তৈরি করেছে, সর্বোচ্চ কষ্ট করে সে পড়াশোনা করছে, তাকে কি একটু নাম্বারটা একটু বেশি দেওয়া উচিত নয়? তুমি মনে করো যে অল্প একটু লিখলা যে দিস ওয়ার্ডস অফ ম্যান্ডেলা ইন্সপায়ার্ড মি দ্য মোস্ট, আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে, তুমি এটুকু লিখেই শেষ হয়ে গেলা। আর যে তারপরে আরেকটু কথা বাড়ি, যদিও বেশি ভালো আবার ভালো না, একদম অতিরিক্ত লেখা আবার ভালো না, মানে যতটুকু দরকার, একদম যতটুকু পারফেক্টলি দরকার ততটুকু সুন্দরকে সাজিয়ে গুছিয়ে লিখেছে, আর তুমি কোন রকম জাস্ট সঠিক অ্যান্সারটা দিয়েছো, তাহলে তোমার অ্যান্সার আর ওর অ্যান্সার যদি সমান মার্ক যদি দেওয়া হয়, তুমি তোমার জায়গা থেকে বিচার করো, এটা কি ঠিক হবে? যেমন ধরো এখানে প্রত্যেকটা কোশ্চেন কত 3 মার্ক, যদি পুরাটা যদি কেউ লেখে, এখানে এক্সামিনার চাইলে 3-এর মধ্যে 3 দিতে পারে, আর তুমি এটা লিখলে তোমাকে তো 2 দেবে, তা তুমি একদম, এর কথা না, সামথিং ইজ বেটার দেন নাথিং, নাই মামার চাইতে কানা মামা কি ভালো নয়? মানে কিছু না থাকার চাইতে কিছু থাকা তো ভালো। তুমি যে ভয় পাচ্ছ, স্যার এটার অ্যান্সার আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না, হ্যাঁ, তা তো না রে ভাই, তুমি তো পারবা, ভয় পাচ্ছ কেন? লেখা শুরু করো না, তুমি যখন এই পর্যন্ত লিখতে পারবা, তো বাকিটুকু আস্তে আস্তে আরো 2টা 3টা 4টা 5টা 7টা প্যাসেজ পড়ার পরে তুমিও পারবা ইনশাআল্লাহ ভাইয়া। কথা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। এবার আরেকটা কোশ্চেন, হোয়াই, কেন, এই দেখো কেন, এবং আমি যেখানে প্যাসেজের নিয়ম শেখাই, যে কোশ্চেন গুলা যেখান থেকে আসুক না কেন, তোমার একটা আননোন প্যাসেজ থেকে আসছে, এরপরেও তুমি লিখতে পারবা, এগুলার কিছু টেকনিক আছে, সেগুলো তার আমি আজকের ক্লাসে শেখাচ্ছি না, ওইগুলা শেখাই মূলত প্যাসেজটা আলোচনা করাই, কিন্তু যেহেতু আজকে আমাদের ফ্রি ক্লাস, টোটাল ফার্স্ট পেপারটা কেমনে পড়তে হয় জাস্ট সেই টেকনিকটা তোমাদেরকে শেখাচ্ছি, বা আমাদের প্রাইভেট ব্যাচে আমরা কিভাবে পড়াই সেই বিষয়গুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে এভাবে করে আমি পড়াবো। কথায় একটা প্যাসেজ পড়াবো, প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ব্যাখ্যা করে, প্রত্যেকটা ওয়ার্ডের ওয়ার্ড মিনিং বলে, এরপর হচ্ছে গ্রামাটিক্যাল প্যাসগুলো ক্লিয়ার করব, দেন হচ্ছে এই প্যাসেজ থেকে এমসিকিউ সলভ করানো হবে, কোশ্চেন সলভ করানো হবে, ফ্লো চার্ট সলভ করানো হবে, সামারি সলভ করানো হবে, 4টা ক্যাটাগরি এটা ক্লিয়ার করে দেওয়া হবে। ওকে, এই হচ্ছে সিস্টেমটা। সো তুমি ভয় পেও না ভাইয়া, জাস্ট লেগে থাকো ইনশাআল্লাহ। এই দেখো, এবং ওই যে বললাম না যে টেকনিকটা, যে কোনো জায়গা থেকে প্যাসেজ আসলে আমরা কেমনে সলভ করবো, সেই ক্ষেত্রে হোয়াই দিয়ে প্রশ্ন হয়, হাউ দিয়ে প্রশ্ন হয়, হু দিয়ে প্রশ্ন হয়, হোয়াট দিয়ে প্রশ্ন হয়, হাউ ডাজ দিয়ে প্রশ্ন হয়, হোয়াট ডু ইউ মিন,
হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তথা যত ক্যাটাগরির প্রশ্নবোধক যে ইন্ডিকেটর আছে যেগুলি দিয়ে এক্সামিনারগণ পরীক্ষায় প্রশ্ন করে থাকে, এই টোটাল গুলি নিয়ে শর্টকাটে যেভাবেই হোক, যে কোশ্চেন আমি পারি না তাও অ্যান্সার করে আসতে পারবো, এই টেকনিকটা শিখিয়ে দিই। এটা যে এইটা আসতে পারি, যেমন হোয়াই, এই দেখো হোয়াই, তো হোয়াই আসলে কেমনে আমরা অ্যান্সার, হোয়াই মানে কি, কেন, তোমরা কেনর উত্তরটা কিভাবে দিতে হয়, পরে কি অ্যান্সার করেছে তা আমার দেখার বিষয় নাই, কিন্তু হোয়াই দিয়ে প্রশ্ন করেছে, হোয়াই দিয়ে আসলে আমি কেমনে অ্যান্সার করবো তার একটু টেকনিকটা একটু দেখার চেষ্টা করো। দেখো কি আসছে, হোয়াই উনি কেন দেওয়া হয়েছিল, দেখো নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ড, তখন কি করবো, এই যে পুরাটাই নেলসন ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড, এটা তাকে দেওয়া হয়েছিল ইন এত, এই দেখো হোয়াই মানে কি কেন, আর আমি নিয়ে আসলাম এই যে কারণ দেখছো, তথা হোয়াই তখন আসবে কি, তুমি প্রশ্ন করছো না যে নেলসন ম্যান্ডেলাকে কেন নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল, আমি তখন বলবো নেলসন ম্যান্ডেলাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছিল কারণ 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 ইংরেজি বিকজ এরপরে কথাটুকু লাগাই দিব শেষ। এই দেখো কি লিখেছি, হি নেগোশিয়েটেড, উনি আলোচনা করেছিলেন দ্য এন্ড অফ অ্যাপারথেইড, হ্যাঁ, এন্ড এস্টাবলিশড, প্রতিষ্ঠা করেছিলেন কি, পিস, শান্তি প্রতিষ্ঠা ইন সাউথ আফ্রিকা, ওই যা কথা আমি পেয়েছি, তো মূল থিমটা তুমি বুঝো আগে। হোয়াই দিয়ে প্রশ্ন করেছে, তখন আমি কি বিকজ শব্দটা নিয়ে আসবো, যে কেন, আর আমি বলবো কারণ, এই কারণে এটা হয়েছে, ব্যাস, তার বাকিটুকু আমি লিখে দিব ওই প্যাসেজের ভিতর থেকে ধরে। ওকে, আচ্ছা, এরপর দেখো আসো কি আসছে, আরেকটা কোশ্চেন দেখো, হোয়াট ইজ ডেমোক্রেসি, এই দেখো হোয়াট দিয়ে প্রশ্ন করেছে, হোয়াট, এই দেখো এই যে হাউ ডু, এই যে হাউ ডু বা হাউ ডাজ, এগুলি দিয়ে প্রশ্ন করলে কেমন অ্যান্সার করতে হয়, আমি আজকে এটা শেখাচ্ছি না, কিন্তু জাস্ট তোমাকে বলছি যে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন, তোমাদের যে ভয়, স্যার আমি তো এই কোশ্চেন গুলো তো স্যার লিখতে পারি না, তো তোমাকে টেকনিক শেখায়া প্রত্যেকটা প্যাসেজ থেকে যদি এভাবে করে ধরে সম্ভাব্য যে তোমার 8 থেকে 10টা কোশ্চেন, একটা প্যাসেজে নরমালি 8 থেকে 10টা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট থাকে, যেগুলো দেখাই দিব, এর বাইরে কোশ্চেন হবে না, এর বাইরে ওই প্যাসেজ থেকে কোশ্চেন হওয়ার মতো কোশ্চেন নাই, তো তোমাকে দেখাই দেই, টেকনিক শিখিয়ে দেই, প্র্যাকটিক্যালি যদি আমার নিজের লেখা থেকে করিয়েও যদি দেই, তোমার ভয় কোথায় ভাই, একটু বলো, সাহস আসে, একটু কথা বলো তো, সাহস আসে যে পারা যাবে নাকি যাবে না, একটু কথা বলো তো, একটু বলো তো দেখি, একটু বলো। ওকে, থ্যাংক ইউ। দেখো ডেমোক্রেসি কাকে বলে, এই দেখো ডেমোক্রেসি ইজ আ ফর্ম অফ গভর্নমেন্ট, এই দেখো শেষ আমার ডেমোক্রেসি সংখ্যা এতটুকু শেষ, যারা এরপরে আরো বিস্তারিত লিখবে নিচে আসবে, এক কথায় মিডিয়ামরা কতটুকু লিখবে, হাইরা কতটুকু লিখবে, লোরা কতটুকু লিখবে, ক্লাস এটা ক্লিয়ার করে দেওয়া হয়। আচ্ছা, এরপর আসুন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স, এটা দিয়ে প্রত্যেকটাতে আমি এখানে ব্যাখ্যা এখানে করে দিয়েছি। যাই হোক, এরপর আসো আরেকটু কথা তোমাদেরকে বলি, সেটা হচ্ছে দেখো এই প্যাসেজটা পড়ি, এই প্যাসেজ পড়েই দেখো এই যে ফ্লো চার্ট দেখছো, রিড দ্য ফলোইং প্যাসেজ টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট, এই প্যাসেজটা তুমি পড়েছো, এই প্যাসেজ থেকে একটা ফ্লো চার্ট তোমাকে করতে দেওয়া হয়েছে, প্যাসেজ পড়ানোর সাথে ফ্লো চার্ট করাই দিব। তোমরা দেখেছো হয়তো আগে কখনো হয়তো বা আমার ফ্লো চার্টে ক্লাস করেছো কিনা, যদি না করে থাকো দেখবো আমার ইজি ইংলিশ ইউটিউব চ্যানেলেও একটা ফ্লো চার্টের ক্লাস আছে, অথবা আমার ইজি ইংলিশ পেজেও ভিডিওর মধ্যে গিয়ে তোমরা দেখতে পাবে একটা ফ্লো চার্টের উপরে ক্লাস নেওয়া আছে, এক ক্লাস আমি শিখিয়ে দিয়েছি ফ্লো চার্টটা কিভাবে সলভ করতে হয়, ওই টেকনিকটা যদি তোমার জানা থাকে, আর প্যাসেজ তো আমি তোমাকে পড়ালামই, এই যে প্যাসেজ এটা তো আমি তোমাকে পড়ালামই, একটু আগে তোমাকে পড়াইলাম, ব্যাস প্যাসেজ পড়ানো হয়েছে, ফ্লো চার্টের সিস্টেম দেওয়া আছে, তুমি এখন কি করবে, এই যে ফ্লো চার্টের সিস্টেম, এই যে এইভাবে এটা ফ্লো চার্ট লিখতে হবে, এটাও শেখানো আছে, যেহেতু তোমাকে ফ্লো চার্টের টেকনিকটা আমি শেখাইনি, তাই আমি তোমাকে এটা জাস্ট দেখাচ্ছি যে এভাবে করে পড়তে হয়, কিন্তু তুমি কি করছো, একটা প্যাসেজ খালি বঙ্গানুবাদ বাংলাটা ওই যে তোমার গাইডে লেখা আছে ওটা পড়ে ফেলতেছো, আর এরপরে কি করছো তুমি, ওই যে 10টা 12টা এমসিকিউ আছে খালি কোশ্চেন গুলো লিখছে, কিন্তু এটা ব্যাখ্যা করে বিশ্লেষণ করে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড ভেঙে এভাবে তুমি পড়ছো না, যার কারণে তুমি সাপোজ তোমার 10টা প্যাসেজ তুমি পড়েছো, 5টা প্যাসেজ বা 15টা প্যাসেজ তুমি পড়েছো, এর বাইরে আসলেই তুমি আর অ্যান্সার করতে পারো না, তুমি আর অ্যান্সার করতে পারো, স্যার প্রত্যেকে আসলে কেমনে আসলে কি কিছুই তো বুঝছি না, এটা সেটার মধ্যে পড়ে যাও, কিন্তু ভাইয়া আমি এমন ভাবে শেখাই যার মাধ্যমে তোমার যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, তোমার যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, যে প্যাসেজ থেকে প্রশ্ন আসুক না কেন, তোমাকে কেউ আটকাইতে পারবে না, তুমি ইজিলি একদম তোমার পড়ার ভিতর থেকে যদি আসে 100তে 100, আর পড়ার বাইরে থেকেও যদি আসে অন্তত A+ এর নাম্বার তুলতে পারবা, সেই যোগ্যতা তোমার হয়ে যাবে, আর এভাবে করেই পড়তে হয়, না বুঝে মুখস্থ করে ভাইয়া পাস করা যায়, A+ পাওয়া যায় না,
তোমাকে এ প্লাসের নিয়েতে পড়তে হবে, তাহলে অনেক ভালো করতে পারবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এই দেখো ফ্লো চার্টে এটা। এরপর দেখো এই প্যাসেজ থেকেই তোমার এই দেখো এই যে সামারাইজ দ্য ফ্লোইং টেক্সট কথা। এই যখন আমার প্যাসেজ পড়ানো শেষ, আমি কি করব? আমি প্যাসেজ থেকে সামারিটা দেখাই দেবো। এবং সামারিতে কিছু টেকনিক আছে, দেখো অল ওভার মূল যে সামারিটা হতে পারে আমি সেটা দেখেছি। মূল সামারিটা কেমনে লিখবা, কতটুকু লিখতে হবে, কোনটুকু হবে কিনা হবে, এবং কোন কোন ওয়ার্ড ব্যবহার করা যাবে, এই যে সিস্টেম এনে দেখাই দেবো এটা। আচ্ছা, এরপরে আবার সামারির কিছু টেকনিকও তো আছে, একটা সামারি দিয়ে ওদের সবগুলা বগাঝগা বানিয়ে লেখা, এই টেকনিকটা শেখানোর পরে এটা দেখাই দিয়ে যে এখানে এইভাবে তোমরা এটা করবা। বুঝতে পেরেছো? এই হচ্ছে বিষয়। এই যে এইভাবে করে লাস্ট এই যে একটা সামারি দিয়ে অনেকগুলা লেখার নিয়ম, এগুলাও শেখাই আর কি। যারা একদমই কম করে তাদের জন্য এগুলা ক্লিয়ার মানে করি আর কি। সো শোনো, এখন তোমাদেরকে যেটা বলবো মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। সর্বশেষ তোমরা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলা, একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে তোমরা খেয়াল করবা যে তোমরা একটা প্যাসেজ যখন আমরা পড়বো, তোমরা জানো তোমাদের ফার্স্ট পেপার থেকে ফার্স্ট 3টা প্যাসেজ আসবে। প্রথম প্যাসেজ থেকে হচ্ছে এমসিকিউ আর শর্ট কোশ্চেন, 2টা আইটেমের কোশ্চেন করা হবে। সেকেন্ড প্যাসেজ থেকে ফ্লো চার্ট আসবে। থার্ড প্যাসেজ থেকে সামারি আসবে। এরপরে কি তোমার উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ। এটা তো দেখা যাচ্ছে হুবহু বই থেকে খুব কম আসে, মাঝে মধ্যে এসেও থাকে। তো সেটার জন্য আলাদা সিস্টেম। প্যাসেজ পড়ানোর সময় এগুলি আর দেখাবো না, ওটা হচ্ছে উইথ ক্লু, উইদাউট ক্লু, রিয়ারেঞ্জ, এগুলা টেকনিক শিখায়া আলাদা একদম 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত কোশ্চেন টোটালি অ্যানালাইসিস করে দিব। এরপর রাইটিং পার্টের মধ্যে তোমাদের রয়েছে গ্রাফ এন্ড পাই চার্ট, এরপর লেটার, হ্যাঁ লেটার রয়েছে। এরপর হচ্ছে তোমার কি বলে গ্রাফ এন্ড পাই চার্ট, লেটার, আর লাস্টে কি জন্য আরেকটা আসলে ভুলে গেলাম, সেকেন্ড পার্টে তো তোমার অ্যাপ্লিকেশন আর কমপ্লিটিং স্টোরি। এই যে গ্রাফ এন্ড পাই চার্ট, এরপর কি তোমার কমপ্লিটিং স্টোরি, লাস্টে কি লেটার। এগুলি তো রিটেন পার্টের মধ্যে। ব্যাস ওগুলি টেকনিক শেখায়া একদম পুরা 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ডে আসা যতগুলো বোর্ড কোশ্চেনে যতগুলি গ্রাফ এন্ড পাই চার্ট আসছে সবগুলি ধরে ক্লিয়ার করে দেবো ইনশাআল্লাহ। এবং যতগুলা লেটার আসছে সবগুলি ক্লিয়ার করানো হবে। যতগুলো কমপ্লিটিং স্টোরি আসছে সবগুলি এখানে ক্লিয়ার করে ধরে কিভাবে লিখতে হবে এটা। যখন তুমি 8টা 10টা 15টা 20টা মানে একাধিক টেকনিক শিখছো, সাথে আবার এই বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করেছো, কেন পারবা না রে ভাই? 100% পারবা। তো সবচেয়ে বড় সমস্যা হলো কি, ইংলিশ দেখেই তোমরা ভয় পাও যে এটা আমার দ্বারা সম্ভব না, মুই হাইতেন আগেই একদম মরে যাও। কিন্তু না ভাইয়া, এরকম করা যাবে না। তোমার ধান্দা থাকতে হবে 100তে 100, আমি পারবোই পারবো। আমি তোমাকে সব গুছিয়ে দেব, তোমাকে একদম গুছিয়ে পড়াবো। তো তুমি পারবা না কেন? তোমার কাজ হচ্ছে, ধরো আমি ওই ভাত আনবো, তরকারি আনবো, মাছ আনবো, সব কিছু এনে মা খায়া দিয়ে দেবো, তুমি খালি করো, খালি গেল। কথা বুঝছো? সুতরাং আমি তোমাদেরকে এতটুকু বলবো, একটা প্যাসেজ পড়ার সিস্টেম কিন্তু এমন, এবং আমি প্রাইভেট ব্যাচে এইভাবে করে ক্লিয়ার করানো হবে ইনশাল্লাহ। তোমরা যারা লেগে আছো তো আলহামদুলিল্লাহ, যারা যুক্ত হতে পারোনি, ক্লাস কিন্তু ফ্রি ক্লাস শেষ। আর ইংলিশে কিন্তু ফ্রি ক্লাস নর্মালি এভাবে করার হবে না, প্রাইভেট বেসে সমস্ত ক্লাস হবে। সুতরাং তোমরা ফার্স্ট পেপার দেখেছো কিভাবে পড়ানো হবে, আবার সেকেন্ড পেপারে একদম বেসিক থেকে, যেমন সেকেন্ড পেপারে আমি বেসিক, প্রত্যেকটা গ্রামারের বেসিক, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, রিটেন সবগুলি কিন্তু ক্লিয়ার করানো হবে। এবং 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত বোর্ডে আসা সমস্ত বোর্ড কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করিয়ে দেওয়া হবে, তথা আমরা বেসিক পড়াবো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাবো। সো নো টেনশন ইনশাআল্লাহ। ইবিআই হার্ট আমাদের ইংলিশটা আমি পড়াচ্ছি, হাসনাত স্যার বাংলা পড়াচ্ছেন, তানভীর স্যার আইসিটি পড়াচ্ছেন। তোমরা যারা এখনো যুক্ত হও নাই, বা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা বাকি আছে, যারা যুক্ত হতে পারেনি, দ্রুত আমাদের ব্যাচে যুক্ত করে দাও, ঠিক আছে ভাইয়া? তো ভালো থেকে দোয়া করিও। আর একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা ক্লাসে লেগেছিলাম, তোমরা সত্য কথা বলো তো ভাইয়া, একটা প্যাসেজ পড়ার সময় তোমরা কি এভাবে ভেঙে ভেঙে আসলে পড়ো, না কিভাবে কি পড়ো? বা আজকে ক্লাসটি কেমন লাগলো তোমার কাছে? অল ওভার একটু বলো, একটু জানতে চাই তোমাদের কাছ থেকে, একটু বলো তো। এবং আমি একটা কমন কথা সবসময় বলি, শুরু তো অনেকেই করে, শেষ কজনা করতে পারে। যে কয়জনা শেষ করতে পারে সে কজনাই বিজয়ের হাসি হাসতে পারে। একদম দেখো, শুরুতে অনেক স্টুডেন্ট তোমরা ছিলা, লাস্টে থেকে অনেক কমে গিয়েছে, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত যারা ছিলা তারা কিন্তু টোটাল একটা ভিউ তুমি কিন্তু পেয়ে গিয়েছো, যে স্যার ফার্স্ট পেপারটা কিভাবে পড়ায় এবং আমি কিভাবে পড়বো। স্যার নাউন চেনার উপায়গুলা লিখে দেন একটু। ভাইয়া এখন এই মুহূর্তে এই কথা বললে হয়? ওই যে আমি যখন মুখে বলেছি, রেকর্ডটা পরবর্তীতে টেনে নিয়ে ওটা লিখে, এখন তো অনেক বড় লেখা লিখতে হবে, ওটা ওখান থেকে তুমি লিখে নিও ভাইয়া, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো ভালো থেকো, দোয়া করিও। দেখা হবে নেক্সট ক্লাসে প্রাইভেট ব্যাচে। ওকে, প্রাইভেট ব্যাচে নেক্সট ক্লাস থেকে দেখা হবে ইনশাআল্লাহ।
আচ্ছা, একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিল একটু বলো তো, আমি একটু দেখতে চাই, আমি একটু তাদেরকে দেখতে চাই, একটু বলো তো ভাইয়া, শুরু থেকে শেষ পর্যন্ত কে কে ছিল একটু বলো, আমি একটু তাদেরকে দেখতে চাই যে শুরু থেকে শেষ পর্যন্ত, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। লিখেছে কি আশা ছিল, হ্যাঁ, মুনিয়া, ইয়াসমিন, আশা, আমি ছিলাম, ফাহিম, আমি আছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, রাহাত লিখেছে আমি স্যার, ওকে। তারপরে ইসরাত ইবনাত লিখেছে আমি, মাশাল্লাহ, ওরে বাবা অনেকেই ছিল। এক্লাস, রিমন, আলী ছিল, তারপর ওমর হোসাইন ছিল, হৃদয় হোসাইন ছিল, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপর আখি ছিল, থ্যাংক ইউ, অনেক অনেক। আর আমি আর 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 নাম পড়তে চাচ্ছি, ওকে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদের জাযা দান করুক, অনেক ভালো করবে ইনশাআল্লাহ পরীক্ষা। ঠিক আছে, ভালো থেকে দোয়া করে আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে প্রাইভেট ব্যাচে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।